আলহামদুলিল্লাহ আমাদের লেভেল 1 জিপি প্র্যাকটিস সবার পরে দীর্ঘদিন অপেক্ষা করে আমরা লেভেল 2 এর দুইটা কোর্স আমরা সম্পন্ন করেছি, পেডিয়াট্রিক্স এবং এন্ডোক্রাইনের থাইরয়েড এবং লিপিড পার্টটা। আজকে আমাদের গাইনি কোর্স শুরু হতে যাচ্ছে। তো এখানে আমরা যে টপিকগুলো গাইনি যা যা লাগে মানে সার্জিক্যাল কেসগুলো ব্যতীত ওপিডিতে যা যা প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা সবগুলো আলোচনা করতে চেষ্টা করব। এটা 10টা ক্লাস লাগুক, 15টা লাগুক, 20টা লাগুক, যতগুলো ক্লাস লাগে ততগুলো ক্লাসের মধ্যে আমরা এটা শেষ করব। যে আমরা মানে কোনো ইনস্টিটিউটের মতো ফার্স্ট ক্লাসে সবগুলো শেষ করে দেব বিষয়টা এমন না। গাইনি একটা বিষয় মানে এফসিডিএস করতে হলে এখানে মোটামুটি 5 বছর এটা পড়াশোনা করা লাগতেছে। কেউ যদি এমএস করতেছে তার 5 বছর পড়াশোনা করা লাগতেছে। তো 5টা ক্লাসের মধ্যে গাইনির মতো বিশাল একটা সাবজেক্ট শেষ করে দেবে এটা আসলে কোনোভাবে সম্ভব না। তো সিসিআর একাডেমি সম্পর্কে আপনাদের ধারণা আছে যে আমরা যেটা শুরু করব ইনশাআল্লাহ সেটা একটু যে পর্যন্ত আমরা ক্লিয়ার কনসেপ্ট দিতে চেষ্টা করব। গাইনি কোর্সটা আমাদের এরকম যে এটা আমাদের কোনো কমার্শিয়াল পারপাস না, এটা আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা জিপি প্র্যাকটিসের একটা গাইডলাইন তৈরি করা। সেই জন্য গাইনিতে আমাদের যতগুলো ক্লাস লাগবে ইনশাআল্লাহ আমরা ততগুলো ক্লাসের মধ্যে এটা শেষ করতে চেষ্টা করব। তো আমাদের সাথে গাইনি একজন ডিএমসি এর একজন ম্যাডামও থাকবেন। তো আপু কিছুটা ব্যস্ত আছেন, আপু ক্লাস নেবেন আমাদের সাথে। এরপরে প্রতিটা ক্লাসে আমরা একটা রিভিউ ক্লাস নেব এবং চ্যাট বক্সে আমাদের ওই ক্লাসের উপরে ডিসকাশন হবে প্রথম কিছুদিন। এর পরবর্তীতে আমাদের ইন জেনারেল ডিসকাশন হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব এটা সবার একটা কমন প্রশ্ন থাকে যে প্রেগন্যান্সিতে পেইন ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, প্রেগন্যান্সিতে আমরা মানে নাউসিয়াতে কোন মেডিসিন দেব, এরকম আমাদের অনেকগুলো কনফিউশন থাকে প্রেগন্যান্সি রিলেটেড। তো আজকে আমাদের প্রেগন্যান্সি রিলেটেড যে কনফিউশনগুলো আছে এগুলোর উপরে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ যে গাইনোকোলজিক্যাল যে কেসগুলো আছে এগুলো আমরা বিভিন্ন এজ গ্রুপের উপর ভিত্তি করে আমরা সাজিয়েছি, আমরা ওইগুলো আলোচনা করব। তো আজকে আমরা প্রথম যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেগন্যান্সিতে আপনারা সবসময় একটা বিষয় শুনবেন যে বিভিন্ন জন জিজ্ঞেস করে যে এই ড্রাগসটা প্রেগন্যান্সি ক্যাটাগরি কি, হ্যাঁ যে ড্রাগসটা প্রেগন্যান্সিতে কি এটা সেফ নাকি, এটা প্রেগন্যান্সিতে দেওয়া যাবে কি যাবে না, এই প্রশ্নটা আমাদের অনেক বেশি আমাদের সামনে আসে যে প্রেগন্যান্সিতে আমরা এই ড্রাগসটা দেব কি দেব না। তো আমরা এই নিয়ে আজকে কয়েকটা বিষয় আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এখন আমরা জানি আমাদের সবার হাতে হাতে ড্রিমস আছে যে ওখানে থেকে আমরা দেখে অনেক কিছু বুঝতে পারি যে প্রেগন্যান্সিতে আমরা কোন ড্রাগস দিতে পারবো কোন ড্রাগস দিতে পারবো না, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। তো ওখানে প্রেগন্যান্সি ক্যাটাগরিটা দেওয়া থাকে। তো কিছু ক্যাটাগরিতে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি এন্ড কিছু থাকে ক্যাটাগরি এক্স। এখন আমরা যদি এ বি সি ডি আর এক্স ক্যাটাগরি কাকে বলে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা মানে নিজেরাই যে আমরা কাকে জিজ্ঞেস করে যেটা পারবো না, কাউকে জিজ্ঞেস করতে পারবো না, সেটা আমরা ওয়েবসাইট থেকে আমরা ইয়া করতে পারবো, হ্যাঁ শিখতে পারবো। এখন আমরা যদি কোনো একটা ড্রাগসের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আমরা চেক করতেছি যে এই ড্রাগসটার ক্যাটাগরিটা কি, আমি জানি এটা প্রেগন্যান্সিতে সেফ নাকি সেফ না এটা আমি জানি না, কিন্তু আমি ড্রিমস এর মধ্যে যে একটা অপশন আছে যে প্রেগন্যান্সি ক্যাটাগরি, সেখানে আমরা দেখতে অনেক সময় ক্লিয়ার হয়ে যাবো যে ড্রাগসটা কি আমি প্রেগন্যান্ট অবস্থায় দিতে পারবো কি পারবো না। হ্যাঁ আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হবো। তো সেই জন্য আমাদের কয়েকটা বিষয় জানা দরকার যে প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বলতে কি বোঝায়। হ্যাঁ এই জিনিসটা আমাদের একটু জানা দরকার যে প্রেগন্যান্সি ক্যাটাগরি এ জিনিস বিষয়টা অ্যাকচুয়ালি কি। তো প্রেগন্যান্সি ক্যাটাগরি এ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিউম্যান স্টাডি, মানে একটা মেডিসিন প্রথমে যখন বানানো হয় বানানোর পরে এটা অ্যাকচুয়ালি প্রেগন্যান্ট অবস্থায় মানুষের ক্ষতি করবে কি করবে না এই বিষয়টা অ্যাকচুয়ালি জানা যায়। আপনারা দয়া করে একবারই অনুগ্রহ করে আপনাদের মানে এটা মাইক্রোফোনটা অফ রাখবেন, খুবই ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ তো একটা ড্রাগ কোম্পানি যখন একটা রিসার্চ করে যখন মানে একটা মেডিসিন তৈরি করে তখন অ্যাকচুয়ালি কারো জানা থাকে না যে এই ড্রাগসটা কি ক্ষতি করবে নাকি উপকার করবে। তো এটা যখন মানুষের উপর সর্বপ্রথম এটা এনিমেল স্টাডি করা হয়, মানে কিছু মানে প্রাণীর উপরে এটা এক্সপেরিমেন্ট চালানো হয়, যে এক্সপেরিমেন্ট চালিয়ে দেখা হয় যে এটা কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে। যেমন আমরা করোনা ভ্যাকসিনের সময় আমরা দেখেছি যে প্রথমে এগুলো পশু পাখির উপর চালানো হয়েছে, এরপরে ভলান্টিয়ার কিছু মানুষের উপর, এরপরে ইন জেনারেল এটা সবার উপরে দেওয়া হয়েছে। তো এরকম কোন একটা ড্রাগ যখন মার্কেটে আসে তখন সর্বপ্রথম এটা একটা এনিমেল স্টাডি করা হয়। হ্যাঁ এনিমেলের উপর এটা অ্যাপ্লাই করা হয়, এনিমেলের উপর অ্যাপ্লাই করে দেখা হয় যে এটা এনিমেলের মধ্যে কোনো ক্ষতি করেছে কিনা। যদি দেখেন না এনিমেলের কোনো ক্ষতি হয় নাই তখন কিছু প্রেগনেন্ট এর উপর এটা দেওয়া হয়। হ্যাঁ মানে এমন কিছু এনিমেলকে এটা দেওয়া হয় যখন এটা কোনো অ্যানিমেলের স্বাভাবিক অবস্থায় ক্ষতি হয় নাই তখন এমন কিছু গর্ভবতী প্রাণী তাদের উপর এটা অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করে দেখায় যে এটা মানে এই ড্রাগসটা মানে ওই পশুর সাথে সাথে মানে তার গর্ভে কোনো সমস্যা করছে কিনা, ওটা তার প্রেগন্যান্সিতে কোনো সমস্যা করছে কিনা এই জিনিসটা দেখা হয়। যদি দেখেন না করা হয় না এরপর এই ড্রাগসটা মানুষের উপর অ্যাপ্লাই করা হয়, একটা প্রেগনেন্ট লেডির উপর অ্যাপ্লাই করা হয়, পরে দেখা হয় যে এই ড্রাগসটা প্রেগন্যান্সিতে কোনো মানে প্রেগন্যান্সি আউটকামটা কেমন। যেমন একটা ড্রাগস সাপোজ 500 জন প্রেগনেন্ট মহিলার উপর দিল, দেওয়ার পরে দেখলো যে এখানে একটা বাচ্চাও ম্যালফরমেশন নিয়ে আসে নাই, তখন বলা যায় যে এই ড্রাগসটা প্রেগন্যান্সিতে সেফ। কিন্তু দেখা গেল একটা ড্রাগস মানে প্রেগন্যান্সিতে দেওয়া হলো, এরপর দেখা গেল এখানে 4-5 জন করে এখানে টেক্সট প্লেট এরপরে বিভিন্ন কনজেনিটাল অ্যানোমালি নিয়ে আসতেছে, ম্যালফরমেশন নিয়ে আসতেছে, তখন সেটাকে কিন্তু আর প্রেগন্যান্সি সেফ ড্রাগ বলা হয় না, তখন সেটাকে বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়। এখন এই ক্যাটাগরিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, একটা হলো এ ক্যাটাগরি, একটা হচ্ছে বি ক্যাটাগরি, একটা হচ্ছে সি ক্যাটাগরি। এই ক্যাটাগরি ড্রাগ কোনগুলো, এই ড্রাগ পরে এটা হিউম্যান প্রেগন্যান্ট এর কোনো ক্ষতি করতেছে না, তখন এই ড্রাগটাকে বলা হয় ক্যাটাগরি এ। মানে যত ড্রাগের মধ্যে প্রেগন্যান্সি ক্যাটাগরি লেভেল এ দেখা যাবে মানে এ লেখা থাকবে এগুলো সর্ব অবস্থায় সেফ। এ ফর এক্সিলেন্ট মনে রাখেন, যদিও এক্সিলেন্ট দেখতে ইডি লেখা হয় জাস্ট আওয়াজটা তো এক্সিলেন্ট আসে, মানে প্রেগন্যান্সিতে এটা এক্সিলেন্ট এটা দেওয়া যাবে কোনো সমস্যা নাই, কারণ এটা প্রেগন্যান্ট লেডির উপর স্টাডি করে রিসার্চ করে দেখা গেছে এটা কোনো ক্ষতি করে নাই, সেজন্য এটা প্রেগন্যান্সিতে দেওয়া যাবে। তাহলে আমরা প্রেগন্যান্সি ক্যাটাগরি এটা বুঝলাম। এবার আমরা দেখি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি কোনগুলো। তো প্রেগন্যান্সি ক্যাটাগরি বি হচ্ছে এনিমেল স্টাডি করা হয়েছে। হ্যাঁ এনিমেল স্টাডি করে দেখা গেছে এনিমেল বলতে প্রেগনেন্ট এনিমেলের উপর স্টাডি করছে, করে দেখছে যে এটা গর্ভের মানে গর্ভাবস্থায় এটা কোনো ক্ষতি করে কিনা, পরে দেখা গেছে না এটা এনিমেল স্টাডিতে এটা কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ এরপর কিছু মানুষের উপর স্টাডি করছে কিন্তু লার্জ অ্যামাউন্ট অফ লার্জ পপুলেশন স্টাডি করা সম্ভব হয় না, এই কারণে যেটা অনেক লার্জ অ্যামাউন্ট অফ পপুলেশনে স্টাডি করছে হিউম্যান স্টাডি হয়েছে ওটা ক্যাটাগরি এ, এটা হচ্ছে মানে 100% সেফ বলা যায়, এটাতে কোনো সমস্যা নাই। সেকেন্ড যেটা আছে বি, বি দ্বারা আমরা মনে রাখতে পারি কোনো ড্রাগসের প্রেগন্যান্সি ক্যাটাগরি লেভেলে যদি বি থাকে তাহলে বি দ্বারা মনে রাখবেন বেস্ট। হ্যাঁ মানে এটাও দেওয়া যাবে, এটা এনিমেল স্টাডিতে কোনো সমস্যা দেখায় নাই, তো এটাও আমরা প্রেগন্যান্সিতে দিতে পারবো। এরপরে আসেন সি, সিতে ইনসাফিসিয়েন্ট হিউম্যান স্টাডি। আর এনিমেল স্টাডিতে কি করে গেছে, এনিমেল স্টাডিতে কিছু কিছু সমস্যা দেখা গেছে, তো এই কারণে যে ড্রাগসের মধ্যে ক্যাটাগরি সি দেখবেন কে ফর, আপনি একটু মনে রাখবেন কে ফর কনশন, মানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ তাহলে সি যেটা আছে যখন কোন একটা পেশেন্টের মানে আপনি ট্রিটমেন্ট করবেন এখন তার একটা অ্যান্টিবায়োটিক্স লাগতেছে, প্রথম আপনি দেখবেন যে এই ক্যাটাগরির কোন অ্যান্টিবায়োটিক্স আছে কিনা, দেখলেন নাই এই ক্যাটাগরিতে খুবই রেয়ার থাকে, এরপর দেখবেন বি ক্যাটাগরি কোনটা আছে কিনা, যদি দেখেন বি ক্যাটাগরি আছে তাহলে আপনি বি ক্যাটাগরি দ্বারা ট্রিটমেন্ট করবেন। এরপর আপনি দেখবেন যে বি ক্যাটাগরির নাই, যেমন একটা মহিলা ওনার মানে মাইক্রোপ্লাজমা দ্বারা নিউমোনিয়া হয়েছে, তো মাইক্রোপ্লাজমা দ্বারা নিউমোনিয়া হলে কি হয়, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার কয়েকটা সাইন আছে যে পেশেন্টের রেসপিরেটরি সাইন সিম্পটমসের সাথে
বডিতে র্যাশ থাকবে। ফর এক্সাম্পল যদি ব্রেথলেসনেস থাকে একজনের, ব্রেথলেসনেস, এরপরে প্লাস তার কফ, এরপরে প্লাস বডিতে আছে র্যাশ, এরপরে আমি সিবিসি করে দেখলাম যে সাইন অফ হেমোলাইসিস, মানে তার ইয়েটা কমে গেছে, টোটাল হিমোগ্লোবিনটা কমে গেছে। তো নিউমোনিয়ার সাথে যদি হেমোলাইসিস থাকে, কাশি থাকে, র্যাশ থাকে, তখন এটা বলা হয় মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া। এখন এই মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া ট্রিটমেন্ট করার জন্য আমার কাছে আমাদের নিউমোনিয়া ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভুলিন বা মোক্সাক্লাভ আমরা যেটাকে বলি। এখন একটা পেশেন্টের যদি মাইক্রোপ্লাজমা দ্বারা নিউমোনিয়া হয়, তো মাইক্রোপ্লাজমাটাকে একটা এটিপিক্যাল অর্গানিজম ধরা হয়। তখন কিন্তু মোক্সাক্লাভ আপনি দিনে 3 দিন দেন, 4 দিন দেন, কোনো কাজে আসবে না। তখন তাকে কি দিতে হবে? তখন তাকে এটিপিক্যাল কাভারেজ অ্যান্টিবায়োটিক দিতে হবে, এটিপিক্যাল অর্গানিজম কাভারেজ। অথবা একটা প্রেগন্যান্ট লেডি, তার কি হয়েছে, রিকেটশিয়া হয়েছে, রিকেটশিয়া ফিভার আমরা যেটা জানি। এখন তার রিকেটশিয়া ফিভার কিন্তু পৃথিবীর মানে এটিপিক্যাল অর্গানিজমের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে ওইগুলো ছাড়া অন্য কোনো অ্যান্টিবায়োটিক কাজ হবে না। এখন এটিপিক্যাল অর্গানিজম কাভারেজের 3 ধরনের অ্যান্টিবায়োটিক। একটা হচ্ছে ফ্লুরোকুইনোলন, হ্যাঁ, তো ফ্লুরোকুইনোলনের মধ্যে আমরা জানি কি কি আছে, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। তাহলে ফ্লুরোকুইনোলন এটা আমাদের সাপোর্ট দিচ্ছে এটিপিক্যাল অর্গানিজম। আর কি আমাদের এটিপিক্যাল অর্গানিজম সাপোর্ট দিচ্ছে? আমাদের এটিপিক্যাল অর্গানিজম সাপোর্ট দিচ্ছে আপনার ম্যাক্রোলিডস গুলো, হ্যাঁ, ম্যাক্রোলিডস। তো ম্যাক্রোলিডস এর মধ্যে কি থাকে? ইলেক্ট্রোমাইসিন, ক্লারিট্রোমাইসিন, এজিথ্রোমাইসিন। এই যে মাইসিন মাইসিন যেগুলো আছে এগুলো হচ্ছে ম্যাক্রোলিডস। আরেকটা আছে আমাদের টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিনের মধ্যে থাকে ডক্সিসাইক্লিন আর টেট্রাসাইক্লিন গ্রুপের। তাহলে এই তিনটা অর্গানিজম আমাদের ইউজুয়ালি এটিপিক্যাল কভারেজ দেয়, মানে এই তিনটা অ্যান্টিবায়োটিক্স। একটা হলো ফ্লুরোকুইনোলন, একটা ম্যাক্রোলিডস, আরেকটা হলো টেট্রাসাইক্লিন। এখন দেখেন আমার পেশেন্টটা কিন্তু প্রেগন্যান্ট লেডি। এখন এই প্রেগন্যান্ট লেডির মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া হয়েছে অথবা তার ক্লামাইডিয়া নিউরোসাইটিস হয়েছে। ক্লামাইডিয়া নিউরোসাইটিস ওটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। মানে ক্লামাইডিয়া একটা অর্গানিজম আমরা আছে জানি। এখন ক্লামাইডিয়া দ্বারা তার ইনফেকশন হয়েছে, হ্যাঁ। এখন এই পেশেন্টের ক্লামাইডিয়া এটিপিক্যাল অর্গানিজম। আর এটিপিক্যাল অর্গানিজমের মধ্যে আপনাকে দিতে হবে হয় ফ্লুরোকুইনোলন অথবা ম্যাক্রোলিডস অথবা টেট্রাসাইক্লিন। এখন টেট্রাসাইক্লিন এটা তো প্রেগন্যান্সিতে দেওয়া হারাম, এটা ডেঞ্জারাস, এটা ফিটাল ম্যালফরমেশন করবে। ফ্লুরোকুইনোলন যেগুলো আছে, সিপ্রো, মক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, এগুলো ম্যাক্সিমাম স্টাডিতে ক্যাটাগরি ডি ফর ডেঞ্জার, মানে এগুলো বাচ্চার জন্য ক্ষতিকর। আর এই ম্যাক্রোলিড যেগুলো আছে এগুলো কি ম্যাক্রোলিড, এগুলো হচ্ছে ক্যাটাগরি সি। ঠিক আছে, এখন এই যে এটা ক্যাটাগরি সি আছে, ক্যাটাগরি সি এর মধ্যে এখন আমার এই পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিতে হবে। এখন ট্রিটমেন্ট দেওয়া মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া যদি আমি ভালো না করি তাহলে তো এটা হয়তো মিসক্যারেজ বা কোনো সমস্যা হয়ে যাবে। ক্লামাইডিয়া নিউরোসাইটিস যদি আমি ভালো না করি সেখান থেকে সেপসিস হয়ে যাবে এবং পেশেন্টের ক্ষতি হবে। তখন আমাদের কি করতে হবে? আমাদের এমন একটা অ্যান্টিবায়োটিক চয়েস করতে হবে যেটা ক্যাটাগরি এতে তো কোনো অ্যান্টিবায়োটিক্স নাই, বিতো নাই, কিন্তু সিতে আছে। এখন এটা হচ্ছে পেশেন্টের সেফটির জন্য, যে পেশেন্টের এই মুহূর্তে প্রেগন্যান্সিটা বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য তার নিউমোনিয়া ভালো হতে হবে, তার ক্লামাইডিয়া ভালো হতে হবে। এখন সেই জন্য যে রিস্ক বেনিফিট রেশিও আমরা দেখবো, যে আমি যদি এজিথ্রোমাইসিন এখানে দেই তাহলে এখানে এটিপিক্যাল কভারেজের জন্য আমার ফ্লুরোকুইনোলন সিপ্রো দিতে পারবো না, লিভোফ্লক্সাসিন দিতে পারবো না, মক্সিফ্লক্সাসিন দিতে পারবো না। এরপরে টেট্রাসাইক্লিনের মধ্যে আমি টেট্রাসাইক্লিনও দিতে পারবো না, এরপরে আমি আপনার ডক্সিসাইক্লিনও দিতে পারবো না। তাহলে আমার হাতে আছে কি? ম্যাক্রোলিডস। এখন ম্যাক্রোলিডস এর মধ্যে আছে তিনটা, ইলেক্ট্রোমাইসিন, এজিথ্রোমাইসিন আর হচ্ছে আরেকটা কি, ক্লারিট্রোমাইসিন। এখন এই ক্লারিট্রোমাইসিনটা কি বলা হয়? এটা বাচ্চার জন্য ক্ষতিকর। আর ইলেক্ট্রোমাইসিন আর এজিথ্রোমাইসিন দুইটা ক্যাটাগরি সি, কিন্তু এই মুহূর্তে আমার এটিপিক্যাল কভারেজের অন্য কোনো মেডিসিন নাই। তখন রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে আমাকে এটা দিতে হবে, এরিথ্রোমাইসিন, ইলেক্ট্রোমাইসিন অথবা এজিথ্রোমাইসিন, এটা আমাকে পেশেন্টকে দিতে হবে। ঠিক আছে, তখন যদিও এটা প্রেগন্যান্সি সেফ না, বাট আমার এই প্রেগন্যান্সি আনইভেন্টফুল কন্ডিশন থেকে রক্ষা করার জন্য তাকে আমার ওই জায়গাতে যেতে হবে, কারণ ওইটাতে না গিয়ে আমি অন্য জায়গায় গেলে সেগুলো আরো বেশি খারাপ। তাহলে সিতে আমাদের একটু সতর্কতা প্রশ্ন অবলম্বন করতে হবে। এরপর আমরা আসি ডি। ডি মানে ডেঞ্জারাস। এখন মানে এটা কোনোভাবেই দেওয়া যাবে না, এটা আমরা সবসময় এটা অল্টারনেটিভ খুঁজতে হবে। যদি কোনো একটা ড্রাগসের মধ্যে আমরা লেভেলে দেখি, আমরা মানে সামনে মনে থাকবে তো আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট, ভালো। আমাদের কমন যেগুলো লাগে এগুলো আমরা দিয়ে দেবো, এক সুন্দরভাবে সাজাই। আর আনকমন যেগুলো আপনার সন্দেহ হবে ওটা আপনি টিমসে খুলে দেখবেন, খুলে যে এটা ক্যাটাগরি কত, ক্যাটাগরি যদি ডি থাকে অ্যাভয়েড করবেন, সি থাকে অ্যাভয়েড করবেন, এ অথবা বি থাকে দিয়ে দিবেন। আর এক্স, এক্স তো কোনোভাবেই দেওয়া যাবে না, হ্যাঁ। এটা ফিটাল রিস্ক আর এভিডেন্ট, মানে এটা দেওয়ার পরে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এরকম সমস্যা মানে কি করা গেছে। তাহলে আমাদের এখানে 5টা ক্যাটাগরি গেল, ক্যাটাগরি এ, বি, সি, ডি আর হচ্ছে এক্স। এই ড্রাগগুলো আমরা কোনোভাবেই কি করতে পারবো না, দিতে পারবো না। তাহলে যখন আমাদের ক্যাটাগরিটা শেখা হলো, এবার আমরা যাবো যে প্রেগন্যান্সিতে কোন কোন ড্রাগ দিতে পারবো। তাহলে আমরা সহজে বুঝলাম যে ক্যাটাগরি এ আমরা সব সময় দিতে পারবো, ক্যাটাগরি বি দিতে কোনো সমস্যা নাই, চোখ বন্ধ করে দিতে পারেন। ক্যাটাগরি সি দেওয়ার সময় একটু চোখ খোলা রাখতে হবে। কেন চোখ খোলা রাখবেন? যে আমরা চিন্তা করবো সি এর অল্টারনেটিভ আছে কিনা। যতক্ষণ পর্যন্ত অল্টারনেটিভ থাকবে তখন সিতে যাবো না, আর যদি অল্টারনেটিভ থাকে তখন আমরা সি এর মধ্যে কোনটাতে মানে রিস্ক কম সেটা আমরা দেখবো। আরেকটা এরপর আমরা দেখবো যে এটা না দিয়ে সারা যায় কিনা। রিস্ক বেনিফিট রেশিওটা একটু বুঝে নেন। রিস্ক বেনিফিট রেশিও, রিস্ক বেনিফিট রেশিও বলতে ধরেন একটা ফিমেল পেশেন্ট, তার এখন একনি হয়েছে, হ্যাঁ। এখন তার মুখে একনি, তার প্রেগন্যান্সি এখন 6 মাস। এখন একনির ওরাল ম্যানেজমেন্ট যদি দিতে হয় 2 থেকে 3 মাস পর্যন্ত কন্টিনিউ করা লাগে, মিনিমাম 3 মাস কন্টিনিউ করা লাগে। এখন এই পেশেন্টের একনির কারণে তো তার জাস্ট এটা মুখে সমস্যা, মহিলার মুখে সমস্যা, এটার কারণে তার এটা যদি আমি 6 মাস পরেও চিকিৎসা করি, কারণ একটি ট্রিটমেন্টটা লং ডিউরেশন, এটা যদি আমি 6 মাস পরে চিকিৎসা করি আমার কোনো অসুবিধা নাই। কিন্তু এই মুহূর্তে যদি আমি এটা চিকিৎসা করি তাহলে আমাকে দিতে হবে এমন একটা ওরাল অ্যান্টিবায়োটিক্স, মানে সিভিয়ার একনি যেটা, অথবা আমার তার মানে একটু যে অ্যান্টিবায়োটিক্স গুলো নিষিদ্ধ, যেমন সেখানে মধ্যে আমরা এজিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন এখন ক্যাটাগরি সি, ডেভিডসন আগে ক্যাটাগরিতে বি তে রাখছিল, এখন ক্যাটাগরিতে সি তে রাখে। তাহলে এই যে মেডিসিন আমি 3 মাসের জন্য দেবো, তো 3 মাসে তো তার একনি ভালো হতে পারে, ভালো নাও হতে পারে। ভালো হলে তো ভালো, কিন্তু বাচ্চাটা একটা ক্ষতির ঝুঁকি থেকে যাচ্ছে। তখন এই বাচ্চার ক্ষেত্রে বেনিফিটটা হচ্ছে আমি তাকে একনি ট্রিটমেন্টে লং টার্ম তাকে আমি অ্যান্টিবায়োটিক দেবো। তো দিলে তার বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে তাকে দেখতে একটু সুন্দর লাগবে। রিস্কটা কি? রিস্কটা হচ্ছে তার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার বা মিসক্যারেজ হওয়ার বা প্রিটার্ম বেবি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখন তার বাচ্চার ক্ষতি করে তার মুখের সৌন্দর্য আমার কোনো দরকার নাই। আমরা তাকে ক্লিয়ারলি বলবো যে মা আপনার যে সমস্যাটা আছে এটা আপনি চিকিৎসা করতে পারবেন, এখন কিছু মেডিসিন আছে এগুলো দিলে আপনার কাছে ভালো লাগবে, কিন্তু এই মুহূর্তে আমরা দিতে চাচ্ছি না, আপনার বাচ্চা ডেলিভারির পরে আপনি আপনার একনি ম্যানেজমেন্টটা করুন। ওকে, এরপরে আসুন, একটা পেশেন্ট আসছে তার ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়া টুরিস, এখন আসে বলতেছে যে আমার মানে ইনার সাইড আছে, রানের আশেপাশে বিভিন্ন পুষ্টি যে সব জায়গা আছে এখানে খুব ইচিং হয়। এখন আপনি তাকে একটা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিলেন, সাপোজ নেফগাল ক্রিম দিলেন অথবা কর্টিমাজল দিলেন অথবা আপনি টার্বেনাফিন ক্রিম দিলেন। তাহলে যে ক্রিমে দেন তার কাছে একটু ভালো লাগবে, তার ইচিংটা কন্ট্রোলে থাকবে, সাথে ইচিং কন্ট্রোলের জন্য তাকে একটা অ্যান্টিহিস্টামিন দিলেন। এখন সে বলতেছে আমার তো ইচিং ভালো হচ্ছে না, ক্রিম দিলে ভালো থাকি, আমাকে মুখে খাবার কোনো ওষুধ দেন। এখন মুখে খাবার যে ওষুধগুলো আছে ইটাকোনাজল, ক্যাটাগরি সি তো কোনো ভ্যাকেন্সি বলে কোথাও ডি বলে, ইটাকোনাজল ফ্লুকোনাজল সবগুলো কন্ট্রাইন্ডিকেটেড। টার্বেনাফিনের ব্যাপারে দুটো কথা আছে, যে টার্বেনাফিন টপিক্যালটা দিতে পারবে, এটা সেফ। আইফোর্টে কিছু কিছু জায়গায় বলা হয় টার্বেনাফিন দিলেও কিছু ক্ষতি হতে পারে, কারণ এই সবগুলো ড্রাগ হেপাটোটক্সিক। তাহলে আমরা তাকে যদি এই যে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে যে ফিমেলটা আসছে তাকে যদি ইচিংটা কন্ট্রোল রাখি আমরা বিভিন্ন টপিক্যাল ক্রিম দ্বারা, তাহলে সর্বোচ্চ 3-4 মাস আমি কন্ট্রোল রাখলাম, হ্যাঁ। এরপরে তার যখন বাচ্চাটা ডেলিভারি হবে তখন তার আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। ঠিক আছে, তো এই সব জায়গার মধ্যে আমরা রিস্ক বেনিফিট রেশিওটা আমার চিন্তা করতে হবে, করে তারপরে আমরা ড্রাগসে যাবো। তাহলে এটা হচ্ছে রিস্ক বেনিফিট রেশিও। রিস্ক বেনিফিট রেশিওতে আমরা ক্যাটাগরি সি ড্রাগস চয়েস করবো যখন রিস্ক বেনিফিট রেশিওটা আমরা বুঝবো।
দিতে আমাদের কোনো চিন্তা করার দরকার নাই, আমরা নিজে এটা দিতে পারবো। আপনারা কি ভয়েস, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। একজন ভাইয়া কথা কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না ওভাবে, কথা কেটেই কেটে আসছে, ডিসকানেক্ট হচ্ছে মাঝে মাঝে একটু। এখন কি কথা বোঝা যাচ্ছে? একটু আগে কেটে কেটে আসছিল। এখন ঠিক আছে? এখন ঠিক আছে ভাইয়া। হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমরা যাবো যে প্রেগন্যান্সিতে কোন কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, এই বিষয়টা এখন আমরা একটু জানবো। তাহলে আমরা প্রেগন্যান্সির যে ক্যাটাগরি গুলো আমরা দেখলাম যে এ বি সি ডি এক্স, আমরা পাঁচটা ক্যাটাগরি দেখলাম। এখন আমরা প্রেগন্যান্সিতে সবচেয়ে আমাদের যে কমন যে প্রশ্নটা সম্মুখীন আমাদের হতে হয় সেটা হচ্ছে কোন কোন অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারবো আর কোন কোন অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারবো না। এখন অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে দেখেন যে অ্যান্টিবায়োটিক গুলো গ্রিন কালারে আছে এগুলো সবগুলো আপনি প্রেগন্যান্সিতে দিতে পারবেন। এখন আমরা এত কিছু আলোচনা করবো না, সহজে মনে রাখেন অ্যান্টিবায়োটিক গুলো আমাদের চারটা ক্লাসিফিকেশন আছে, মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে আমাদের অ্যান্টিবায়োটিক ক্লাসিফিকেশন আছে। তো এর মধ্যে আছে কিছু আছে সেলুলার সিনথেসিস ইনহিবিটর, অ্যান্টিবায়োটিক ক্লাসে খুবই মানে ডিটেইলস আলোচনা করেছি। তো এখানের মধ্যে দেখেন আমাদের অ্যান্টিবায়োটিক কি কি ব্যবহার হয়, আমাদের দেখা গেছে থ্রোট ইনফেকশনের মধ্যে সেফিউরেক্সিন ব্যবহার হয়, সেফিক্সিন ব্যবহার হয়, এরপর টাইফয়েডের মধ্যে সেফিয়াজন ব্যবহার হয়। তাহলে আমাদের দেখেন অ্যামোক্সিসিলিন মানে মোক্সাক্লাভ, মোক্সাক্লাভ আপনি সহজে দিতে পারেন। ফ্লুক্লোক্সাসিলিন আমাদের যে মানে আরটিআই স্কিন ইনফেকশন যেগুলো হচ্ছে প্রেগন্যান্সিতে, ফ্লুক্লোক্সাসিলিন আপনি দিতে পারতেছেন। সেফিউরেক্সিনটা থ্রোট ইনফেকশনে দিচ্ছেন, সেফিক্সিন আপনি দিতে পারতেছেন, সেফটিয়াক্সন দেওয়া যাবে, হ্যাঁ সেফিক্সিন আপনি দিতে পারতেছেন। সহজ কথায় সেফালোস্পোরিন গ্রুপের মধ্যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন যা আছে সেফালোস্পোরিন গ্রুপ সব দিতে পারবেন। পেনিসিলিন গ্রুপের মধ্যে যা আছে সবই দিতে পারবেন, অ্যামোক্সিসিলিন, মোক্সাক্লাভ এগুলো সবই দেওয়া যাবে, ফ্লুক্লোক্সাসিলিন এগুলো সবই। এরপর প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যে ড্রাগগুলো আছে, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর সবগুলো কোনো ড্রাগই আমরা দিতে পারবো না। তো প্রোটিন সিনথেসিস ইনহিবিটর মধ্যে কি কি আছে, 30 সাব ইউনিটের মধ্যে আমরা জানি প্রোটিন সিনথেসিস ইনহিবিটরগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো 30 সাব ইউনিট আর একটা হচ্ছে 50 সাব ইউনিট। তাহলে 30 সাব ইউনিটের মধ্যে আমাদের কি থাকে, টেট্রাসাইক্লিন, আমাদের কি থাকে টেট্রাসাইক্লিন থাকে, আর থাকে অ্যামিকাসিন, অ্যামিনোগ্লাইকোসাইড যেগুলো আছে, অ্যামিকাসিন, জেন্টামাইসিন এগুলো থাকে, কোনোটাই দেওয়া যাবে না। তাহলে এই যে ক্যাসিন এরপর জেন্টামাইসিন এগুলো প্রেগন্যান্সিতে হার্মফুল, টেট্রাসাইক্লিনের মধ্যে আছে ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। তাহলে 30 সাব ইউনিটের মধ্যে যেগুলো আছে কোনোটাই দেওয়া যাবে না। 50 সাব ইউনিটের মধ্যে কি কি আছে, ম্যাক্রোলিডস গুলো আছে, এরপরে ক্লিন্ডামাইসিন আছে, লিনেজোলিড আছে, কোরামপেনিকল আছে। কোরামপেনিকল দেওয়া যাবে না, লিনেজোলিড দেওয়া যাবে না। ম্যাক্রোলিডস এর মধ্যে এজিথ্রোমাইসিন আর এজিথ্রোমাইসিনটা মানে যদি দরকার হয় ইলেকট্রোমাইসিনটাও দিতে পারবেন, এজিথ্রোমাইসিনটাও দিতে পারবেন, যেখানে আমার এটিপিক্যাল কভারেজ দরকার হবে, সব জায়গায় না, ইন জেনারেলি না। যেমন একটা পেশেন্ট আসছে আপনার কাছে থ্রোট ইনফেকশন নিয়ে আসছে, থ্রোট গলা ব্যথা করতেছে, তার গলা ব্যথা করলে আপনি তাকে দিবেন হয় সেফিউরেক্সিন দিবেন অথবা অ্যামোক্সিসিলিন দিবেন। ওই মুহূর্তে আপনি মুখস্থ জিম্যাক্স লিখে দিবেন না। জিম্যাক্স আমরা কখন লিখবো, জিম্যাক্স আমরা দেবো যদি আমরা চিন্তা করি যে তার মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া হয়েছে। আমরা যদি তার মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া চিন্তা করি তাহলে আমরা জিম্যাক্সটা দেবো, নাহলে আমাদের দরকার নাই। আমরা যদি কামাইডিয়া দ্বারা ইউরোথাইটিস অথবা রিকেটশিয়াল ফিভার চিন্তা করি তখন আমরা এজিথ্রোমাইসিন দেবো। রিকেটশিয়াল ফিভারের সবচেয়ে মানে সেফ অ্যান্টিবায়োটিক্স হচ্ছে মানে সবচেয়ে ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক্সটা হচ্ছে ডক্সিসাইক্লিন, কিন্তু আমরা ডক্সিসাইক্লিন দেবো না প্রেগন্যান্সিতে, আমরা কি দেবো, এজিথ্রোমাইসিন দেবো, ঠিক আছে। এরপর আসেন সেল মেমব্রেন আর ডিএনএ সিনথেসিস ইনহিবিটর, এগুলো সবগুলোই আনসেফ, কিন্তু এখানের মধ্যে আমরা যদি দেখি দুইটা ড্রাগ আমরা দিতে পারবো, একটা হচ্ছে মেট্রোনিডাজল আর একটা হচ্ছে নাইট্রোফিরানটাইন। এই দুইটা ড্রাগের মধ্যে দুইটা বিষয় মনে রাখবেন, যদি খুব দরকার না হয় তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে মেট্রোনিডাজলটা অ্যাভয়েড করবেন, হ্যাঁ ফার্স্ট ট্রাইমেস্টারে মেট্রোনিডাজল অ্যাভয়েড করবেন, আর থার্ড ট্রাইমেস্টারে নাইট্রোফিরানটাইনটা অ্যাভয়েড করা হবে। তাহলে মেট্রোনিডাজল আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাভয়েড করবো, যদি একান্ত দরকার হয় আপনি দিতে পারবেন, যদি দরকার না হয় তাহলে মেট্রোনিডাজলটা ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাভয়েড করবেন আর নাইট্রোফিরানটাইন এটা থার্ড, এটা হচ্ছে ফার্স্ট। এই দুইটা কথা আপনি মনে রাখবেন। তাহলে গলা ব্যথা যত প্রকার গলা ব্যথা, সোট অথবা আপনার কাছে ভাইরাল ফিভার তো আপনার অ্যান্টিবায়োটিক্সের দরকার নাই, মানে গলা ব্যথা জাতীয় যত ট্রিটমেন্ট আছে সব জায়গার মধ্যে আপনার ট্রিটমেন্টটা অ্যামোক্সিসিলিন অথবা সেফিউরেক্সিনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। অথবা থার্ড জেনারেশনের মধ্যে এখন আমরা একটা তো গত কয়েকদিন থেকে আমাদের ফেসবুকে দেখছিলাম সেফাডক্সিল, সেফাডক্সিল এটা মানে দুই বেলাতে দিতে পারেন, স্কিন ইনফেকশন দিতে পারেন, গলা ব্যথা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফার্স্ট লাইন হচ্ছে অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন যারা হাইপারসেনসিটিভিটি আছে তাদের জন্য সেফালোস্পোরিন। তাহলে দেখেন সেফ অ্যান্টিবায়োটিক গুলো এখানে আরেকটু দেখাই দিলাম যে অ্যামোক্সিসিলিন প্লাস কার্বনিক অ্যাসিড, মোক্সাক্লাভটা সেফ, সেফাডিন, সেফালিক্সিন, সেফাডক্সিল এগুলো সেফ। পরে আর কি সেফ আছে, আর আছে আপনার সেফিউরেক্সিন, সেফিক্সিন, সেফটিয়াক্সন, সেফটিবিউটেন, সেফটাজিডিন, সেফোটাক্সিন, এই সবগুলো ড্রাগ আমার প্রেগন্যান্সিতে সেফ। এরপর আমাদের ক্লিন্ডামাইসিন, অ্যানারোবিক কভারেজ দিবে ক্লিন্ডামাইসিন, নাইট্রোফিরানটোইন এটা আমার সেফ, ফ্লুক্লোজাসিনটা সেফ। তাহলে আমরা মেট্রোর জন্য কি মনে রাখবো, মেট্রো শুড বি অ্যাভয়েডেড ইন ফার্স্ট ট্রাইমেস্টার, আর নাইট্রোফিরানটোইন এটা আমরা অ্যাভয়েড করব। তাদের মধ্যে অনেক কিছু হয়ে থাকে, আরমিন রিমো আপনি চাপের মধ্যে দেখতে না, তাই না, মানুষের নিয়ে ওগুলো ধরে নিয়ে। আপনার মাইক্রোফোনটা বন্ধ করে কথা বলবেন। এখন কমন কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো প্রেগন্যান্সিতে আপনি দিতে পারবেন না, এটা একটু না হয় তাহলে মেট্রোনিডাজলটা ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাভয়েড করবেন আর নাইট্রোফিরানটোইন এটা থার্ড, এটা হচ্ছে ফার্স্ট। এই দুইটা কথা আপনি মনে রাখবেন। তাহলে গলা ব্যথা যত প্রকার গলা ব্যথা, সোট অথবা আপনার কাছে ভাইরাল ফিভার তো আপনার অ্যান্টিবায়োটিক্সের দরকার নাই, মানে গলা ব্যথা জাতীয় যত ট্রিটমেন্ট আছে সব জায়গার মধ্যে আপনার ট্রিটমেন্টটা অ্যামোক্সিসিলিন অথবা সেফিউরেক্সিনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। অথবা থার্ড জেনারেশনের মধ্যে এখন আমরা একটা তো গত কয়েকদিন থেকে আমাদের ফেসবুকে দেখছিলাম সেফাডক্সিল, সেফাডক্সিল এটা মানে দুই বেলাতে দিতে পারেন, স্কিন ইনফেকশন দিতে পারেন, গলা ব্যথা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফার্স্ট লাইন হচ্ছে অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন যারা হাইপারসেনসিটিভিটি আছে তাদের জন্য সেফালোস্পোরিন। তাহলে দেখেন সেফ অ্যান্টিবায়োটিক গুলো এখানে আরেকটু দেখাই দিলাম যে অ্যামোক্সিসিলিন প্লাস কার্বনিক অ্যাসিড, মোক্সাক্লাভটা সেফ, সেফাডিন, সেফালিক্সিন, সেফাডক্সিল এগুলো সেফ। পরে আর কি সেফ আছে, আর আছে আপনার সেফিউরেক্সিন, সেফিক্সিন, সেফটিয়াক্সন, সেফটিবিউটেন, সেফটাজিডিন, সেফোটাক্সিন, এই সবগুলো ড্রাগ আমার প্রেগন্যান্সিতে সেফ।
এরপর আমাদের ক্লিন্ডামাইসিন, অ্যানারোবিক কাভারেজ ক্লিন্ডামাইসিন, নাইট্রোফিরান্টোইন, এটা আমার আছে, ফ্লুক্লোজাসিলিন আছে। তাহলে আমরা মেট্রোর জন্য কি মনে রাখবো? মেট্রো শুড বি অ্যাভয়েডেড ইন ফার্স্ট ট্রাইমেস্টার। পুকুরে আর পুকুরে নাইট্রোফিরান্টোইন টেস্ট এটা আমরা অ্যাভয়েড করবো। তাদের মধ্যে অনেক কোচিং থাকে। আরমিন রিমু, আপনি সাপের মতো দেখতে না, তাই না? মানছেন নিয়ে তাই ওগুলো ধরে নিয়ে আপনার মাইক্রোফোনটা বন্ধ করে কথা বলবেন। এখন কমন কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো প্রেগন্যান্সিতে আপনি দিতে পারবেন না, এটা একটু মনে রাখেন। সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, এগুলো প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। এমিকাসিন, জেন্টামাইসিন, টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে ডক্সিসাইক্লিন আছে, মিনোসাইক্লিন আছে, টেট্রাসাইক্লিন আছে, এগুলো দেওয়া যাবে না। ভ্যানকোমাইসিন, এগুলো দেওয়া যাবে না। এই যে আর্লিন একটা আছে, আর্লিন প্রেগন্যান্সিতে হারাম, এটা দিবেন না। আর্লিন কি আমার লিনোজেলিড, এই লিনোজেলিডটা প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। এখন ধরেন আমরা জানি যে আই ড্রপের মধ্যে আমরা জানি মক্সিফ্লক্সাসিন আই ড্রপ অনেক ভালো কাজ করে, তাই না? এটা বিভিন্ন নামে পাওয়া যায়, আইভেন্টি ড্রপ নামে পাওয়া যায়, আইভেন্টি ড্রপ। এখন এটা কি প্রেগন্যান্সিতে দেওয়া যাবে? একটা পেশেন্টের ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হলো, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের মধ্যে কি আমরা মক্সিফ্লক্সাসিন ড্রপটা দিতে পারবো? বলা হয়েছে না, প্রেগন্যান্সিতে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে আমাদের মক্সিফ্লক্সাসিন দেওয়া যাবে না। যদিও আপনি চোখে 2 ফোঁটা দিবেন, বাট এটা কিন্তু বাচ্চার উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। তাহলে আমরা কোনটা দেবো? আমরা এজিথ্রোমাইসিন আই ড্রপ দিতে পারি, অথবা টোব্রামাইসিন আই ড্রপ দিতে পারি। টোব্রামাইসিনটা ইনটোবেক নামে পাওয়া যায়, এজিথ্রোমাইসিন আই ড্রপটা এজিসিন আই ড্রপ উল্লেখ করে দিতে হবে, নাহলে পরে সিরাপ দিয়ে দিবে। আই ড্রপ আপনি লিখে দিতে হবে, নাহলে তারা সিরাপ দিয়ে দিবে। এখন একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার নাক বন্ধ, মানে সর্দি নিয়ে আসছে, সর্দি পরে তার নাক বন্ধ হয়ে গেল। এখন নাক বন্ধের মধ্যে খুবই জনপ্রিয় কয়েকটা ড্রাগ আছে, রাইনেক্স, আফরিন, এগুলো অক্সিমেটাজোলিন, হ্যাঁ, আর জাইলোমেটাজোলিন, দুই ধরনের ড্রাগ আছে। তো এই অক্সিমেটাজোলিন আর জাইলোমেটাজোলিন যদিও 2 ফোঁটা করে, এগুলো প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, এগুলো প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করবেন। আর অক্সিমেটাজোলিন আর জাইলোমেটাজোলিন, আফরিন, রাইনেক্স, এই ড্রপগুলোর ব্যাপারে একটা কথা মনে রাখেন। গতকালকে এক আপু আমাদের গ্রুপে পোস্ট দিয়েছেন, আমার মানে 14 দিন ব্যবহার করছে আফরিন, ব্যবহার করার পরে এখন ওনার অ্যানোজমিয়া ডেভেলপ করছে, মানে নাকি কোনো ব্রান্ড পায় না। তো অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন বলে যে আমাদের এই যে নেজাল কনজেশনের জন্য অক্সিমেটাজোলিন অথবা জাইলোমেটাজোলিন এই ড্রাগগুলো 7 দিনের বেশি ব্যবহার করা যাবে না। 7 দিনের বেশি যদি ব্যবহার করে তাহলে অ্যানোজমিয়া, রিবাউন্ড কনজেশন, মানে বিভিন্ন ধরনের সমস্যা ডেভেলপ করতে পারে। তাহলে একটা পেশেন্ট তার প্রেগন্যান্ট অবস্থায় নাজাল কনজেশন নিয়ে আসছে, তাহলে তাকে আমরা কি দ্বারা ট্রিটমেন্ট দেবো? তো ট্রিটমেন্টটা আমরা দেবো স্প্রে দিয়া, স্টেরয়েড, মোমেটাসন, ডেক্লোমেটাসন, এসব স্টেরয়েড স্প্রেগুলো দ্বারা আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন। খুব সহজ হচ্ছে, এগুলো তো 7 দিনের ডিজিজ, ভাইরাল ফিভার, ফ্লু, এসব জায়গায় 7 দিনের ডিজিজ। এখানে নরসল আর অ্যানসল মানে নরমাল স্যালাইনের যে ড্রপগুলো আছে, এগুলো দিলেই ভালোভাবে ঠিক হয়ে যাবে। আমাদের স্যার বলছিল যে আফরিন, তারপর এই যে অক্সিমেটাজোলিন, এটা নাকি নাকের মিউকাস মেমব্রেনটা নষ্ট করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে রাইনাইটিস মিডিকুমেন্টোসা, একটা টার্ম আছে, মিডিকুমেন্টোসা একটা টার্ম আছে, যে এটা পরবর্তীতে অ্যাট্রোফিক রাইনাইটিস তৈরি করে, নাজাল মিউকাস, এগুলো তো ভ্যাসোকনস্ট্রিক্টর, স্ট্রং ভ্যাসোকনস্ট্রিকশন হিসেবে কাজ করে। এই কারণে 5 থেকে দিলে একবারে শর্ট ডিউরেশন। আমি মাঝে মধ্যে আমরা একদিন দিয়ে পরের দিন আমি ফেলে দিই, কারণ সর্দির ইনিশিয়াল অবস্থা এটা কোনো দরকার নেই। যখন দেখতে পাচ্ছেন যে একবার নাক বন্ধ হয়ে গেছে, মানে নিঃশ্বাস নিতে পারতেছে না, তখন 1-2 ফোঁটা দিলে নাকটা ক্লিয়ার হয়ে যায়। এখন আমাদের যেটা প্র্যাকটিস করা হয় যে তার নাকে পানি পড়তেছে, তখন থেকে এটা দেওয়া শুরু করে। নাকি পানি যখন পড়ে তখন ওটা কয়েকদিন পরে ক্লিয়ার হয়ে যাওয়াটা হয়ে যেতে দেওয়া উচিত। যখন বন্ধ হয়ে যাবে তখন ওটা দেবে। এবার আসেন, ইএনটি ইনফেকশন নিয়ে পেশেন্ট আপনার কাছে আসলো, যে পেশেন্ট প্রেগন্যান্সি প্লাস অটাইটিস মিডিয়া নিয়ে আসলো, অথবা প্রেগন্যান্সি প্লাস টনসিলাইটিস নিয়ে আসলো, অথবা ফেরেঞ্জাইটিস, এই ধরনের ইয়েগুলো নিয়ে আসলো। তখন এইসব ক্ষেত্রে এখন সিপ্রোফ্লক্সাসিন দেওয়া হয়, লিভো দেওয়া হয়, অন্য অবস্থায় মক্সি, অ্যাজিথ্রো, ক্যারিথ্রো সবগুলো দেওয়া হয়। কিন্তু আমরা একটু আগে জানছি সিপ্রো, লিভো, মক্সি, অ্যাজিথ্রো সবগুলো কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে আপনি দুইটা ড্রাগ মনে রাখেন শুধু প্রেগন্যান্সির জন্য, কষ্ট করা লাগবে না। একটা হচ্ছে অ্যামোক্সিসিলিন আর একটা হচ্ছে সেফিউরেক্সিন। সেফিউরেক্সিনটা আপনি ওরালি মানে 250 মিলিগ্রাম করে দিতে পারেন, 500 মিলিগ্রাম করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর অ্যামোক্সিসিলিন অথবা সেফিউরেক্সিন দুইটা একটা দিয়ে আপনি এই ইনফেকশনটা ট্রিটমেন্ট করবেন প্রেগন্যান্সিতে। অ্যাজিথ্রোমাইসিন বলেও নাম নেওয়া যাবে না। 5 জেনারেশন সেফারোস্পোরিন দিতে পারেন, সেফাডক্সিলও দিতে পারেন, যদি কারো প্রয়োজন হয় আপনি সেফাডক্সিল দিবেন। সেফাডক্সিল এটা বিভিন্ন নামে পাওয়া যায়, অ্যাডোরা নামেও পাওয়া যায়, 500 মিলিগ্রাম বিডি, রোজার মধ্যে বিডি দিবেন। এখন এজিথ্রোমাইসিন ইন প্রেগন্যান্সিতে এজিথ্রোমাইসিন দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে অনেকগুলো আলোচনা, মানে বিভিন্ন ফেসবুক গ্রুপ, প্ল্যাটফর্ম থেকে নিয়ে সব জায়গায় অনেক আলোচনা হয়েছে। ডেভিডসন যে আমাদের 24th এডিশনের মধ্যে সব ম্যাক্রোলিস্টিক ক্যাটাগরি সি তে রাখা হয়েছে। তাহলে এজিথ্রোমাইসিন আমরা কখন দেব? রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে, মানে পেশেন্টের এজিথ্রোমাইসিন ছাড়া আর কোনো ট্রিটমেন্ট অপশন নাই। যেমন এটিপিক্যাল ইনফেকশন, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, এরপরে ক্লামাইডিয়া, যখন এরকম অবস্থা হবে তখন আমরা এজিথ্রোমাইসিন দেব। তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক্স আলোচনাটা আমরা করলাম। এবার আসেন, এটা অনেক ইম্পর্টেন্ট, পেইন মেডিকেশন ইন প্রেগন্যান্সিতে আমরা পেইনের জন্য পেইন ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, এটা জানাটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, এনএসআইডি মাস্ট বি অ্যাভয়েডেড ইন প্রেগন্যান্সিতে অবশ্যই এনএসআইডি যেগুলো আছে, এনএসআইডির মধ্যে যদি আমরা কমনলি যেগুলো আমরা জানি, ডাইক্লোফেনাক আছে, হ্যাঁ, বোরটালিন সাপোজিটরি যেটাকে বলা হয়, এরপরে আছে আইবুপ্রোফেন আছে, এসিক্লোফেনাক আছে, নেফ্রোক্সেন আছে, এরকম ইটোরিকক্সিব আছে, অনেকগুলো এনএসআইড আছে, সবাই জানেন। কোনো ধরনের এনএসআইড প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না, এগুলো সবগুলো অ্যাভয়েড করবেন। ঠিক আছে? এখন একটা পেশেন্ট প্রেগন্যান্সি অবস্থায় সে সিভিয়ার পেইন নিয়ে আসছে, যেমন অপাইটিস মিডিয়াতে অনেক কানে ব্যথা হয়, তখন আপনি কি করবেন? টনসিলাইটিস, অনেক বেশি তার গলা ব্যথা হচ্ছে, আপনি কি করবেন? অথবা সে কোথাও পড়ে হাঁটুতে ব্যথা পাইছে, কি করবেন? তো প্রেগন্যান্ট লেডি তার কোনোভাবে কোথাও হাতটা কাটা গেছে, ব্যথা হচ্ছে, এখন কি করবেন? তো বলা হচ্ছে আমরা তাকে অ্যানালজেসিক ডোজ অফ প্যারাসিটামল দেব। এখন প্যারাসিটামলের অ্যানালজেসিক ডোজটা একটু জানেন। এই যে আমরা প্যারাসিটামল যেটা নেই, এটা দুইটা ডোজ আছে। এটা একটা ডোজ হচ্ছে অ্যান্টিপাইরেটিক ডোজ। তো অ্যান্টিপাইরেটিক ডোজ হচ্ছে এটার ক্ষেত্রে যদি আমি 500 মিলিগ্রাম করে দেই তাহলে এটা জ্বর কমাবে, প্রতিবেলা আমি 500 মিলিগ্রাম প্যারাসিটামল দিলাম, এটা জ্বর কমাবে। কিন্তু এই ডোজটাকে যখন আমি ডবল করবো, মানে 1000 মিলিগ্রাম যদি আমরা দেই, তাহলে এটা মানে ইয়া করবে, পেইন কমাবে। তাহলে এনার্জেটিক ডোজটা হবে আমার 1000 মিলিগ্রাম। মানে আপনি যেটা করবেন, যে পেশেন্টের অনেক পেইন হচ্ছে, তখন আপনি তাকে নাপা 500 মিলিগ্রাম 2+2+2 এভাবে আপনি দিবেন, যে আপনি দুইটা করে নাপা খাবেন। এখন অনেক জায়গার মধ্যে পেশেন্ট নাপা দুইটা একসাথে খাবো, তারা তো অনেক ভয় পেতে পারে, তখন আপনি নাপা দুইটা না দিয়া ওটা নিতে পারেন। দুইটা কোম্পানি বানাইছে, 1 গ্রামের এস পাওয়ার আপনি 1+1+1 এভাবে দিতে পারেন। তো এস পাওয়ার নামে পাওয়া যায়, ওটা নাপা 1 গ্রাম, মানে দুইটার কাজ একসাথে থাকে। এস পাওয়ার যেটা একটা হলো শুধু এস যদি দেন ওটা 500 মিলিগ্রাম, আর এস পাওয়ারের মধ্যে থাকে 1000 মিলিগ্রাম। অথবা আপনি দিতে পারেন নাপা 1 এটা একটা দিলে চলবে। এখানে মতো মানে 1000 মিলিগ্রাম থাকে নাপা 1 এর মধ্যে। হ্যাঁ, এখন নাপা 500 মিলিগ্রাম যদি দুইটা দেন তাহলে পেশেন্ট একটু ভয় পেতে পারে, সেই জন্য তাকে নাপা 1 দিবেন।
এরপরে আসেন নাপা এক্সট্রা আছে, নাপা এক্সট্রা। তো এখানের মধ্যে নাপা এক্সট্রার মধ্যে যেটা আছে সেটার মধ্যে ক্যাফেইন থাকে। ক্যাফেইন থাকে কিভাবে, আমাদের যে প্লেন যে নাপাটা আছে ওটার মধ্যে 500 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে। আর নাপা এক্সট্রা যেগুলো আছে ওইগুলোর মধ্যে আপনার 65 মিলিগ্রাম, যে নাপা এক্সট্রা যেগুলো আছে, নাপা এক্সট্রা এখানে 500 মিলিগ্রাম থাকে প্যারাসিটামল, সাথে 65 মিলিগ্রাম থাকে ক্যাফেইন। তো এই যে ক্যাফেইনটা আছে এটা আমেরিকান যে প্রেগন্যান্সি সোসাইটি যেটা আছে, আমেরিকান গাইডলাইন, সেখানে মধ্যে ক্যাফেইন দেওয়া নিষিদ্ধ। প্রেগন্যান্সিতে ক্যাফেইন দেওয়া যাবে না। তাহলে নাপা ক্যাফেইন যেহেতু দেওয়া যাবে না, ক্যাফেইন নাপা এক্সট্রার মধ্যে থাকতেছে, এইচ প্লাস এর মধ্যে থাকতেছে, তাহলে প্রেগন্যান্সিতে এই যে এইচ প্লাস নাপা এক্সট্রা মানে যেখানে ক্যাফেইন আছে ওইগুলো দেওয়া যাবে না। এটা একটু মনে রাখবেন অতিরিক্ত ভাবে। হ্যাঁ, নাপা এক্সটেন্ডটাও দেওয়া যাবে এক একটা করে, হয়তো জি 65 নাপা এক্সটেন্ড। হ্যাঁ, ওটা দিতে পারবেন, ওটা সমস্যা নেই। কিন্তু আপনার অ্যানালজেসিক ডোজ যদি আমরা দিই সেটা আমাদের দেওয়া দরকার যেগুলো 500 মিলিগ্রামের বেশি যেগুলো ওগুলো দেওয়া দরকার। আচ্ছা, ক্যাফেইন যে কন্ট্রাইন্ডিকেটেড বললেন, তো অনেকে তো প্রেগন্যান্সিতে চা, দুধ চা, কফি এগুলো তো ক্যাফেইন আছে, তো সেক্ষেত্রে আমাদের যে আছে পিল ক্যাফেইন, পিল যে ক্যাফেইন পিলগুলো আছে ওগুলো কন্টেন্ট বলা হয়েছে। আর অন্যান্য যেগুলো আছে ওটা নট মোর দ্যান 200 মিলিগ্রাম বলা হয়েছে, মানে আমরা ফুড সাপ্লিমেন্ট থেকে যেটা পাই ওটা 200 মিলিগ্রামের চেয়ে যেন বেশি না হয় সেটা কথা বলা হয়েছে, যে আমাদের 200 মিলিগ্রামের বেশি যেন না যায় একদিনে। এবার আসেন, একটা পেশেন্ট তার প্রেগন্যান্সিতে কোনো মানে কাট ইনজুরির পেইন অথবা তার অস্টিওআর্থ্রাইটিস আছে, ইউজুয়ালি প্রেগন্যান্ট অবস্থায় রিপ্রোডাক্টিভ এজে অস্টিওআর্থ্রাইটিস এটা খুবই রেয়ার। এক্সাম্পল স্বরূপ বললাম আর কি, যে তার কোনো একটা পেইন আছে, বোন পেইন বা যে কোনো একটা পেইন আছে, পরে হাত ভেঙে ফেলছে, পেইন হচ্ছে, এখন তার প্যারাসিটামলের মাইগ্রেনের পেইনের কথা বলতে পারেন, যে তার প্যারাসিটামল কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা কি করব? প্যারাসিটামল যদি কন্ট্রোল না হয় তখন অ্যাডম থেরাপি হিসেবে আমরা এনএসআইডিটা দিতে পারবো। ওই যে রিস্ক বেনিফিট রেশিও, যে পেশেন্টের এত বেশি পেইন হচ্ছে সহ্য করতে পারতেছে না, এখন আমাদের পেইনটা কমাতে হবে। এখন এই পেইনটা কমানোর জন্য আমরা তাকে এনএসআইডি দিতে পারবো যদি তার প্রেগন্যান্সির 28 সপ্তাহ ক্রস না করে, মানে 28 সপ্তাহ আগ পর্যন্ত আমরা দিতে পারবো। 28 সপ্তাহ পরে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেটেড। 28 সপ্তাহ পরে তাকে একটু কাউন্সেলিং করতে হবে, যে একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, সেখানে মধ্যে আমরা হয়তো যদি ফর কম্প্রেশন অথবা ফুল কম্প্রেশন যেভাবে যখন যেটা ইন্ডিকেটেড সেটা দিয়ে আমরা তার পেইনটা ম্যানেজ করবো, আমরা তাকে এনএসআইডি দেবো না। এনএসআইডিটা 28 সপ্তাহ পরে আর দেওয়া যাবে না। 28 সপ্তাহ পরে দিলে কি হবে? প্রিম্যাচিউর ক্লোজার অফ ডাক্টাস আর্টারিওসাস। এই যে এটা হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস, তো এই ডাক্টাস আর্টারিওসাসের প্রিম্যাচিউর ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, তো প্রিম্যাচিউর ক্লোজ হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চার মানে ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে। এই প্লাসেন্টাল সার্কুলেশন বাচ্চা যখন থাকে মায়ের গর্ভে থাকে তখন আমাদের এই যে পালমোনারি ট্যাঙ্ক থেকে ব্লাড গুলো কিন্তু আবার বাচ্চার বডি দিকে চলে যাচ্ছে। পালমোনারি, কারণ তখন এই যে পালমোনারি ট্যাঙ্ক লাংসে ব্লাড আসার কথা, এদিকে লাংসে ব্লাড আসার কথা। তো বাচ্চা জন্মের আগে লাংসটা কিন্তু ফাংশনালি ইনঅ্যাক্টিভ। লাংস ফাংশনালি অ্যাক্টিভ হয় উইথ ফার্স্ট রেসপিরেশন। প্রথম বাচ্চাটা যখন পৃথিবীতে এসে প্রথম যখন শ্বাসটা নেয় তখন লাংস ফাংশনালি অ্যাক্টিভ হয়। এর আগে এটা কোনো কাজ নাই, এর আগে বাচ্চার বডিতে যে অক্সিজেন সবকিছু প্লাসেন্টাল সার্কুলেশন মেইনটেইন হয়। তো তখন এই কিন্তু বাচ্চা তো পালমোনারি ট্যাঙ্ক সবগুলো আছে, তো ওখানে কি হয়? ওখানে দেখা যাচ্ছে যে এভাবে যখন ব্লাড যাচ্ছে ওখান থেকে ব্লাড আবার হার্ট অফ দিয়া বাচ্চা বডিতে আসতেছে। এখন এটা যদি ক্লোজ হয়ে যায়, প্রিম্যাচিউর ক্লোজ, এটা জন্মের সাথে সাথে এটা অটোমেটিক ক্লোজ হয়। এই যে ডাক্তার আর্টারিওসাস যেটা আছে এটা জন্মের সাথে সাথে নরমালি ক্লোজ হয়ে যায়। তো যখন যদি বাচ্চাকে মানে বাচ্চা মাকে যদি এনএসআইডি দেওয়া হয়, মানে 28 সপ্তাহ পরে এনএসআইডি দেওয়া হয়, তখন প্রিম্যাচিউর ক্লোজার অফ ডাক্টাস আর্টারিওসাস হয়, তখন ফিটাল ডিস্ট্রেস হয়, এবং এটার জন্য বাচ্চা অনেক সময় কি হয়? হাইপোক্সিয়া ডেভেলপ করে, ডিএনএ বেবি হয়, অনেক সময় মারা যেতে পারে। সেজন্য 28 সপ্তাহ পরে কোনোভাবেই এনএসআইডি দেওয়া যাবে না, এটা একটু মনে রাখবেন। এনএসআইডি আর কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, দিস মিন্স দে শুড নট বি ইউজড। 28 সপ্তাহ পরে দেওয়া যাবে না। তাহলে কেন দেওয়া যাবে না? কারণটা বললাম। এবার আসেন অ্যান্টিহিস্টামিনের বিষয়, যে আমরা কি কি অ্যান্টিহিস্টামিন আমরা প্রেগন্যান্সিতে দিতে পারবো। তো অ্যান্টিহিস্টামিন অনেকগুলো আছে, তো সবগুলো দেওয়া যাবে না, কিছু আছে মানে ক্যাটাগরি সি। এখন আমাদের যদি ক্যাটাগরি বি আমার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা কখনোই ক্যাটাগরি সি তে যাবো না। বা আমার এখানে আপনাদেরকে দুইটা ড্রাগ একটু মানে মনে করে যাওয়ার জন্য আর কি বলা, যে আমরা ফেক্সোফেনাডিন, ডুপাটাডিন, এরপরে হচ্ছে অনেকগুলো ড্রাগ আছে, এগুলো প্রেগন্যান্সিতে ক্যাটাগরিটা হচ্ছে সি। তো আমাদের যে এই দুটো ড্রাগ, লোরাটাডিন এটা হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, সেটিরিজিন এটা হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, তাহলে এগুলো আমরা যে কোনো মুহূর্তে দিতে পারবো। এরপর ফার্স্ট জেনারেশনের মধ্যে বি ক্যাটাগরি আরেকটা ড্রাগ আছে, সেটা হচ্ছে ক্লোরফেনিরামিন। ক্লোরফেনিরামিন ওটাও প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। তাহলে যেগুলো লোরাটাডিনটা আমাদের লোরা বা লোরাটিন 10 মিলিগ্রামের নামে পাওয়া যায়, সিটিরিজিন এটা এলাট্রল, এরপরে সিটিন, বিভিন্ন নামে সিটিরিজিনটা পাওয়া যায়। তাহলে লোরাটাডিন, এরপর লিভোসিটিরিজিনটাও দেওয়া যায়। সিটিরিজিন আর লিভোসিটিরিজিন দুটো তো ভাই, তো শুধু সিটিরিজিনটা উল্লেখ করলাম এখানে, আপনি লিভোসিটিরিজিনটাও দিতে পারবেন। তো লিভোসিটিরিজিন আমরা কিভাবে কি নামে পাই ওটা আপনি একটু দেখে নেবেন, যে লিভোসিটিরিজিন এলসেট নামে পাওয়া যায়। সিটিরিজিন এটা এলাট্রল, আর লিভোসিটিরিজিন এলসেট। এক এক পেশেন্টকে আপনি একটা মনে রাখবেন, লোরাটাডিন, সিটিরিজিন, লিভোসিটিরিজিন, এই তিনটা মনে রাখেন, আর বেশি মনে রাখার দরকার নেই। প্রেগন্যান্সির জন্য আমরা এই তিনটাতে যাবো, এল সি এল বা এল সি এল সি। এল দ্বারা লোরাটাডিন এটা সিটিরিজিন, আর এল দ্বারা লিভোসিটিরিজিন, এসি দ্বারা হচ্ছে ক্লোরফেনিরামিন। এই চারটা আপনি মনে রাখেন, যে চারটার বাইরে বাকি যা আছে সবগুলো প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। এখন আসুন প্রেগন্যান্সি দিলে কি সমস্যা হবে কি হবে না? যদি সমস্যা হয়ে যায় ওটা নিয়ে তো লার্জ স্টাডি করা হয় নাই, যেটা আছে মানে এফডিএ থেকে ওটা নিয়ে লার্জ কোনো স্টাডি করা হয় না। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন একটা ড্রাগ বের হয়েছে যে বিলাস্টিন। ওটা তো কোনোভাবেই পাওয়া যাবে না, মানে প্রেগন্যান্সিতে ওটা এই কন্ট্রাইন্ডিকেটেড। বিলাস্টিন কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, বিলাস্টিন, ফেক্সোফেনাডিন, ডুপাটাডিন এগুলো সব হচ্ছে ক্যাটাগরি 3। আচ্ছা, একটু মাইক্রোফোন। হ্যাঁ, রূপার ফেক্সো তো মানে ম্যাডামরা, সিনিয়র ম্যামরা খুব ভালো ইউজ করেন, অল টাইম স্টাডি দেখা যায় যে ওনারা ইউজ করে যাচ্ছে এটা। তো আমরা এখানে আপনার এফডিএ যে ক্যাটাগরিটা আছে, ক্যাটাগরি আপনাদেরকে আমি বিটা বললাম, সিটাও বললাম, ঠিক আছে? এখন এই সিটা এটা তো ইউএসএ ইউকে সব রাষ্ট্রের মানে রিসার্চের ভিত্তিতে এটাকে সিতে পাওয়া গেছে, যে এটা অ্যানিমাল স্টাডিতে বাচ্চার ক্ষতি করছে। তাই হিউম্যান স্টাডি খুব একটা এটার উপর করা হয় নাই। এটা ফেক্সোর জন্য, এরপরে রূপার জন্য, এরপরে বিলাস্টিন, সবগুলোর জন্য। তাহলে ফেক্সো যে কাজ করবে, ফেক্সো সেকেন্ড জেনারেশন, ঠিক একই কাজটা আপনি লোরাটাডিন দ্বারা পাচ্ছেন। তাহলে লোরাটাডিনের লার্জ পপুলেশন অফ অ্যানিমাল স্টাডি, হিউম্যান স্টাডি সবকিছু করে লোরাটাডিনকে ক্যাটাগরি বি তে রাখা হয়েছে, সিটিরিজিনকে ক্যাটাগরি বি তে রাখা হয়েছে, লিভোসিটিরিজিনকে ক্যাটাগরি বি তে রাখা হয়েছে। তাহলে এই ক্যাটাগরি বিটা থাকা অবস্থায় আমরা ক্যাটাগরি সি তে কেন যাবো? কোন দিকে যাবো? ভাইয়া ওই যে সাইড ইফেক্টের জন্য, কারণ হচ্ছে আপনার অনেকেই লোরাটাডিনে দেখি অনেক বেশি মানে স্লিপি ফিল হয়, তারপর আপনি এলসির কথা বলছেন। লোরাটাডিনটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। আর আমার
এখন যদি আপনি ইয়ে করে তাহলে আপনি লিভোসিটিজিন দেন, লিভোসিটিজিন যেটা আছে এলসেট, এলসেট হ্যাঁ, এলসিটাও সমস্যা করে। অনেকে নাকি মাথা ভাটাইও হয়, প্লাস আবার অনেকে কনস্টিপেশন ডেভেলপ করে। অনেকে তো ফেক্সো তো এই সমস্যাগুলো পায়। তারপরে মানে এন্টিহিস্টামিনের যে কমন যে সাইড এফেক্ট গুলো আছে এটা সবার ক্ষেত্রেই মোটামুটি সেম। যে এন্টিহিস্টামিনের যে সাইড এফেক্ট আছে ডিজিনেস, ড্রাউজিনেস, মেমরি ইমপায়ারমেন্ট, কনস্টিপেশন, এগুলো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মোটামুটি সবগুলোতেই হয়। দেখা গেছে কেউ আছে তার হিস্টাসিন খেয়ে ঘুম থেকে উঠতে পারে না, এরপর কেউ আছে দেখা গেছে ফেক্সো খেয়ে সে ঘুম থেকে উঠতে পারে না, কেউ আছে যে রুবা খাবার পরও তার মানে ঘুমে দিয়ে থাকে। এখন এগুলো এন্টিহিস্টামিনের এর প্রপার্টির মধ্যে ঘুম আসবে, এটা একটা সাইড এফেক্ট আছে। এখন তার ঘুমের সাইড এফেক্ট এরপর হচ্ছে বাচ্চার সাইড এফেক্টের সম্ভাবনা, দুইটার উপর চিন্তা করে আপনি একটা দিবেন। আমি আপনাকে ক্যাটাগরি সি আর বিটা এখানে বলে দিলাম যে আমাদের এলসি মানে যে চারটা আছে লোরাটাডিন, সিট্রিজিন, লিভোসিট্রিজিন আর হচ্ছে প্রোফেনিলামিন, এই সাইডটা হচ্ছে টোটালি সেফ। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো আপনি নিজ দায়িত্বে দিবেন। আপনার কাছে ক্যাটাগরি বি থাকা অবস্থায় বাকিগুলোতে যাওয়া সেটা আপনার নিজ দায়িত্বে। তবে লিভোসিট্রিজিনের মধ্যে যেরকম আপনি কমপ্লেইন করলেন যে এরকম এরকম সমস্যা হয়, ফেক্সোফেনাডিনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক বেশি করে ব্রাউজ হতে পারে, ঘুম হতে পারে, তো সেজন্য আমরা বি থাকতে সিতে যাওয়াটা ঠিক না। এখানে মোটামুটি আমার প্রেগন্যান্সিতে ডাগের ক্যাটাগরিগুলো দেওয়া আছে, যেমন প্রোফেনিলামিন এটা বাংলাদেশে পাওয়া যায় না, এটার দরকার নাই আমাদের। এরপরে সিট্রিজিনটা ক্যাটাগরি বি, এরপরে লিভোসিট্রিজিন ক্যাটাগরি বি, লোরাটাডিন ক্যাটাগরি বি। আমাদের এনএচএস ইউকে যেটা বলে অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন, যেটা এনএচএস ফলো করে, হ্যাঁ সেখানে হচ্ছে ইফ ইউ নিড টেক অ্যান অ্যান্টিহিস্টামিন ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে যদি তোমার কোনো অ্যান্টিহিস্টামিন নিতে হয় তাহলে যারা এনএচএস এ জব করে, হ্যাঁ ইউকে যারা অ্যাপ দিয়ে গেল রিসেন্টলি, তো সেখানে কথা বলা আছে যে কেউ যদি প্রেগন্যান্সিতে অ্যান্টিহিস্টামিন দেয় তাহলে তাকে গাইডলাইন ফলো করে লোরাটাডিনটা দিতে হবে, এরপরে সিট্রিজিনটা দিতে হবে এনএচএস এর। এইগুলো হচ্ছে লোরাটাডিন আর সিট্রিজিনের ব্যাপারে। এবার আমরা আসি, হ্যাঁ, ওই যে পেইন ম্যানেজমেন্টের একটা কোশ্চেন ছিল ভাইয়া, বিশেষ করে হ্যাঁ আমরা অর্থোপেডিক্সের কেসের ক্ষেত্রে আমরা কি হচ্ছে ওই মানে যে ট্রামাডল ইউজ করতে পারবো কিনা, মানে ওপিওইডস গুলো। অ্যাকচুয়ালি ওপিওয়েডের ব্যাপারে প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেট, ওপিওয়েড গুলো প্রেগন্যান্সিতে ক্যাটাগরি সি। হ্যাঁ এখন শুধু ওয়ান সিঙ্গেল ডোজের ব্যাপারে বিভিন্ন গাইডলাইন বলতে সিঙ্গেল ডোজ ব্যবহার করতে পারবে না লং টাইম, মানে 5 দিন 7 দিন তো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেটেড। আর সিঙ্গেল ডোজের ব্যাপারে কিছু গাইডলাইন বলতে ওয়ান সিঙ্গেল ডোজ মানে তেমন একটা হার্মফুল হবে না। ওকে ভাই, থ্যাংক ইউ। কিন্তু ইউজুয়ালি এনএচএস এর গাইডলাইনে ট্রামাডল প্রেগন্যান্সিতে মানে নট রিকমেন্ডেড। হ্যাঁ এই কারণে যেগুলো রিকমেন্ডেড না ওইগুলো আমি আলোচনা করতেছি না এখানে, কারণ ওইগুলোতে স্টাডি করা হয় নাই, মানে যে হিউম্যান স্টাডি এবং এনিমেল স্টাডি করা হয়নি, যার কারণে ওইগুলো প্রেগন্যান্সিতে না দেওয়ার জন্যই এনকারেজ করা হয়। এবার আসেন প্রেগন্যান্সিতে কফ, কাশি। কাশি আমরা এখানে সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট আলোচনা করব, এটা কিউরেটিভ ম্যানেজমেন্টটা মানে পেশেন্ট ওয়াইজ ভ্যারি করবে। এখন একটা পেশেন্ট প্রেগন্যান্সিতে আসছে, কাশি মূলত হচ্ছে তো আমরা জানি এআরআই অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন থেকে কাশি হয়। এখন কারো ক্ষেত্রে প্রোডাক্টিভ কাফ হতে পারে, কারো ড্রাই কাফ হতে পারে। প্রোডাক্টিভ কাফের মধ্যে দুইটা ডাক মানে ব্রোমিক্সিনটা ক্যাটাগরি সি, কিন্তু বলা হয়েছে যদি দেওয়া হয় তাহলে ব্রোমিক্সিনটা দিতে হবে। কিন্তু এসিটাইল সিস্টেম যেটা আছে মিউকোমিস্ট নামে পাওয়া যায়, বিস্কোটিন মিউকোমিস্ট কনসেন্ট্রেটেড উইথ হাফ গ্লাস অফ ওয়াটার, এগুলো গ্যানিউস ফর্মে থাকে, এই কারণে পানির সাথে মিশিয়ে খেতে হয়। তো এই যে এসিটাইল সিস্টেমটা আছে এটা আপনি দিতে পারেন প্রোডাক্টিভ কাফের ক্ষেত্রে। হ্যাঁ প্রোডাক্টিভ কাফে এসিটাইল সিস্টেম, অ্যামরক্সল, এরপর ব্রোমিক্সিন, এগুলো ক্যাটাগরি, এগুলোতে মানে নন ক্লাসিফাইড বলা হয় আর কি। খুব একটা স্টাডি করে দেখা হয় না যে এগুলোকে কোন ক্লাসের মধ্যে ফেলবে, ঠিক আছে, মানে এগুলো প্রেগন্যান্সিতে ক্ষতি করে এটা আমরা বলছি না, কিন্তু এগুলোর উপর স্টাডিটা হয় নাই। তো এখন আমাদের কাছে যদি অল্টারনেটিভ থাকে প্রোডাক্টিভ অন্যান্য যে ডাকগুলো আছে ইয়া প্রোডাক্টিভ কাফে এসিটাইল সিস্টেম যদি থাকে তাহলে আমাদের অ্যামরক্সল ওগুলো অ্যাভয়েড করাটাই বেটার। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে বিস্কুটিং ইউজ করা যাবে। হ্যাঁ ইয়া বিস্কোটিনটা অর্গানিক স্টাডি ইউজ করা যাবে। এরপর অ্যামরক্সলটা অ্যাভয়েড, মানে এটা কন্ট্রাইন্ডিকেটেড বলতেছে না, এগুলো নন ক্লাসিফাইড ডাক। হ্যাঁ তো যেখানে পাবেন না সেখানে আপনি দিতে পারেন। তো ব্রোমিক্সিনের ব্যাপারে গাইডলাইন আছে, ব্রোমিক্সিন আপনি দিতে পারেন, ব্রোমিক্সিনটা মিউকোলিক সিরাপ, মিউকোসিল সিরাপ নামে পাওয়া যায়। আর ড্রাইকফের মধ্যে আমাদের একটা ডাক আছে ডেক্সট্রোমেথারফন, আর কিন্তু ওটা ক্যাটাগরি সি, ওটা দেওয়া যাবে না। ড্রাইকফের মধ্যে তো হয় ইউজুয়ালি পানি খেয়ে খেয়ে, গরম চা, এরপরে হচ্ছে চা, দুধ, গরম পানি, এগুলো খেয়ে খেয়ে ড্রাইকফটা কমাতে হবে। প্রেগন্যান্সিতে ড্রাইকফ প্রোডাক্টিভ কফ এই সমস্যাটা আসবে আপনার কাছে উইন্টারে 3 মাসে, বাকি 9 মাস আপনার এগুলো নিয়ে খুব একটা টেনশন করা লাগবে না, যদি 3 মাসে আসবে তখন আপনি যেটা করতে পারেন ড্রাইকফের ক্ষেত্রে ক্লোরফেনিরামিন আর মন্টিলুকাস পেশেন্টকে কাউন্সেলিং করে 28 দিনের জন্য দিয়ে দেন, সাথে আপনি ওই যে সিরাপ আছে অ্যাডোভাস, আমদর্দের সিরাপ, এগুলো দিতে পারেন, এগুলো কোনো সমস্যা নাই। মিরাকপ দেওয়া যাবে না তাই না তাহলে? না মিরাকপ মানে ভিটামিনের সাইডে আর হচ্ছে ডেক্সট্রোমেথারফন, এগুলো অ্যাভয়েড করতে বলা হয়েছে এনএসএস। এখন আমরা আসি ব্লাড প্রেশার নিয়ে একটু আমরা আলোচনা করি। ভাইয়া কি বলেন? ওই মিউকোমিস্ট যেটা আপনার পানিতে গুলা খাইতে হবে, ওটা কতদিন দিব? ওটা 5 থেকে 7 দিন, ওটা 2-3 দিনে মানে কফটা প্রথমে একটু বাড়বে, কারণ আমাদের কফটা মানে ডাই কফটা প্রোডাক্টিভ হতে হতে মানে কফের মধ্যে একটা ডাইসালফাইড বন্ড তৈরি হয়। তো যখন আমরা সিরাপটা খাবো তখন প্রথমে সালফাইড বন্ডটা ভেঙে একটু কাশির পরিমাণটা একটু বাড়ে, বেড়ে এরপর এটা কমে যায়। তো পেশেন্টকে একটু বলে দিবেন যে আপনার ভিতরে যে কফ জমে আছে এগুলো বের করে নিয়ে আসতে হবে, এই ওষুধটা খেলে আপনার কাশিটা একটু বাড়তে পারে, বেড়ে ভিতরে যে কাশিগুলো আছে এগুলো বের হয়ে চলে আসবে, তখন আপনি ভালো হয়ে যাবেন। আপনার ভিতরে কিছু কফ জমে আছে, ওষুধটা দিলে কাশির মাধ্যমে কফগুলো বের হয়ে চলে আসবে। এটা একটু আপনি কাউন্সেলিং করে দেবেন, মানে বলে কি ওষুধ খেলাম কালকে তো কাশি 3বার আসছে, 6বার আসছে। আচ্ছা আচ্ছা। এবার আমরা দেখি হাউ টু অ্যাপ্রোচ ব্লাড প্রেশার ইন প্রেগন্যান্সি। এখন আসেন প্রেগন্যান্সিতে মানে এখানে আমাদের প্রি-এক্লাম্পসিয়া ওগুলো নিয়ে আলাদা ক্লাস হবে। এখানে কয়েকটা জিনিস একটু মনে রাখার জন্য বলতেছি। কেউ যদি প্রেগন্যান্সির আগে থেকে এসি ইনহিবিটর অথবা এআরবিএস পেয়ে থাকে তাহলে কনসেপ্ট করার 6 মাস আগে, ধরেন একটা মহিলা তার বয়স হচ্ছে একটু লেটে যে বিয়ে করছেন, 34-35 বছর হয়ে গেছে, এখন ওনার আবার হাইপারটেনশন আছে, এর মধ্যে উনি বাচ্চা নেওয়ার প্ল্যান করতেছে। এখন হাইপারটেনশনের জন্য উনি লোসার্টান খাচ্ছেন, রেগুলার উনি লোসার্টান 25 অথবা উনি ওলমেসার্টান খাচ্ছেন অথবা উনি র্যামিফিল খাচ্ছেন। এখন উনি প্রেগন্যান্সি প্ল্যান করতেছে, আপনার কাছে কনসিভ করার আগে আপনার কাছে আসছে যে আমার প্রেশার আমি সামনে করতে চাচ্ছি, যদি আসে অথবা আপনার পরিচিত কেউ, হ্যাঁ তখন কি করবেন, অন্তত 3 থেকে 6 মাস করবে, মিনিমাম 3 মাস করবে, আপনি তার এসি ইনহিবিটর এআরবিএস এগুলো বন্ধ করে দেবেন। বন্ধ করে তাকে নতুন একটা ড্রাগ নিয়ে যাবেন। নতুন ড্রাগটা আপনি কি দিতে পারেন, নতুন ড্রাগটা আপনি লেভেটালল দিতে পারেন অথবা নিফেডিফিন দিতে পারেন অথবা মিথেলডোপাই ফার্স্ট লাইন না, আপনি ফার্স্ট লাইন হচ্ছে লেভেটালল প্রেগন্যান্সিতে আর কি। তো প্রেগন্যান্সির আগে আপনি লেভেটালল শুরু করতে পারেন, যেটা তার প্রেশারটা কন্ট্রোলে থাকবে, এরপর তার প্রেগন্যান্সি হবে, এরপর সে ওটা কন্টিনিউ করবে। এখন প্রেগন্যান্সিতে একটা পেশেন্টের প্রেশার ডেভেলপ করছে, জেস্টেশনাল হাইপারটেনশন যাকে বলা হয়, তখন আপনি কি করবেন, যে আপনার কাছে একটা ফিমেল আসছে, তার 8 উইকস অফ প্রেগন্যান্সি, এখন 8 সপ্তাহের মধ্যে তার প্রেশার, এখন সেই প্রথমে আপনার কাছে চলে আসছে, আপনি ওই মুহূর্তে কি করবেন? তো আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে পেশেন্টকে যদি আগে থেকে অ্যান্টিহাইপারটেনসিভ না পেয়ে থাকে তাহলে আপনি তাকে লেভেটালল শুরু করবেন, লেভেটা 100 মিলিগ্রাম বিডি অথবা 200 মিলিগ্রাম বিডি দ্বারা শুরু করবেন। আপনি তাকে দিবেন ট্যাবলেট লেভেটা 200 মিলিগ্রাম বিডি দিয়ে আপনি তাকে ফলো আপে রাখবেন। তো 100 জনের মধ্যে 80 থেকে 85 জনের লেভেটালল দিয়ে বিপি কন্ট্রোলে চলে আসবে, কিন্তু আর 15-20 জনের লেভেটালল দ্বারা বিপি কন্ট্রোলে আসবে না। তাদের ক্ষেত্রে আপনি কি করবেন, তখন তাদের ক্ষেত্রে আপনি মিথেলডোপা অ্যাড করবেন, সারডোপা।
সার্ডোফা 250 মিলিগ্রাম করে পাওয়া যায় 3 বেলা দিলেন। সার্ডোফাতে 250 কন্ট্রোল না হলে সার্ডোফা 500 মিলিগ্রাম করলেন, 500 মিলিগ্রাম করে 3 বেলা দিলেন, এরপরে কন্ট্রোল হলো না, দুইটা আগে কন্ট্রোল হলো না, তখন আপনি নিফেডিফিন অ্যাড করবেন। নিফেডিফিনটা নিফেটের এসআর নামে পাওয়া যায়, এখন নিফেডিফিন কোথাও পাচ্ছেন না, ফার্মেসিতে নাই, আশেপাশে নাই, এই পেশেন্ট ঢাকা গিয়ে ওষুধ কেনার মতো সম্ভব না, তখন আপনি অ্যামলোডিফিন দিতে পারেন অল্টারনেট হিসেবে। তাহলে আমরা সেফ ড্রাগ পেলাম লেভেটারল কন্ট্রোল, লেভেটারল আপনি 200 মিলিগ্রাম বিডি দিলেন, যদি না হয় 400 মিলিগ্রাম বিডি দিলেন, 400 মিলিগ্রাম বিডিতেও যদি কন্ট্রোল না হয়, মানে দৈনিক 800 মিলিগ্রাম দেওয়ার পরেও যদি কন্ট্রোল না হয়, তখন সার্ডোফাতে যাবেন। সার্ডোফা 250 মিলিগ্রাম দ্বারা 3 বেলা শুরু করবেন, অথবা প্রথমে মানে 3 দিন দিলেন, এক বেলা করে, পরে 2 বেলা করে, যেভাবে সম্ভব হয় এটা বাড়ালেন। এটা তো যদি কন্ট্রোল না হয় তখন নিফেডিফিনে যাবেন। তিনটাতে যদি কন্ট্রোল না হয় তখন পেশেন্টটাকে রেফার করে দেন, এটা তখন আপনার কিছু না। তো লেভেটারলে আপনাকে বললাম যে লেভেটারলের ম্যাক্সিমাম ডোজে 100 জনের মধ্যে মোটামুটি 90 জন রেসপন্স করবে, আর লেভেটারল প্লাস সার্ডোফা দুটো যদি অ্যাড করেন তাহলে মোটামুটি 98 জনের কন্ট্রোল হবে। আর নিফেডিফিন পর্যন্ত যদি আপনার যাওয়া লাগে 99 জনের জিপি কন্ট্রোল হয়ে যাবে। তো আপনার কাছে প্রেগন্যান্ট অবস্থায় ব্লাড প্রেশার বেশি নিয়ে খুব একটা বেশি পেশেন্ট আসবে না, যদি আসে আপনার এই যে থার্ড টাইম পর্যন্ত যেতে যেতে 99% বিপি কন্ট্রোলে চলে আসবে, আর যে একজন বাকি থাকবে ওই একজনকে দয়া করে একটু সিনিয়রের কাছে পাঠিয়ে দেবেন। এখন পেশেন্ট যদি ফার্মেসি থেকে লোসাটা এগুলো আপনি যদি খেয়ে আসে কি করবেন, এগুলো সবগুলো বন্ধ করে দিবেন, তাকে কাউন্সেলিং করে দিবেন। এগুলো সবগুলো যে ক্যাটাগরি ডি লেভেলের ডেঞ্জারাস, এগুলো সবগুলো মানে এরপরে বিভিন্ন মানে কনজেনিটাল ম্যালফরমেশন করে। আর অন্যান্য যে বিটা প্রকারগুলো আছে যেমন বিসোপ্রোল, মেটোপ্রোল, এগুলো ক্যাটাগরি সি। ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া, আমরা হচ্ছে মানে যে ড্রাগের ডোজ বাড়ানো বা নতুন ড্রাগ অ্যাড করা, এটা মানে যে কত সপ্তাহ পর পর করে ফলো আপ করে তারপর বাড়বো বা এখানে আপনাকে দুইটা জিনিস বলি, যেমন একটা পেশেন্ট যদি নরমাল হাইপারটেনশন আর কি, নট জেস্টেশনাল হাইপারটেনশন, নন প্রেগন্যান্ট ওমেন, তাদের ক্ষেত্রে আমরা ড্রাগের ডোজ অ্যাডজাস্টমেন্ট করবো মানে 3 থেকে 4 সপ্তাহ পর পর আর কি, হ্যাঁ, অথবা গাইডলাইনে বলেছে 3 মাস পর পর আপনি ড্রাগ বাড়াবেন, ডোজ বাড়াবেন। আর আমাদের দেশে তো পেশেন্ট 3 মাস পরে আসে না, তার প্রেশার বেশি হলে যায়, তো আপনি 1 মাস পরে নরমালদের ক্ষেত্রে। কিন্তু আপনার প্রেগন্যান্সিতে এতদিন অপেক্ষা করা যাবে, কারণ প্রেগন্যান্সিতে আপনার প্রতি 1 সপ্তাহ পর পর মানে ড্রাগ অ্যাডজাস্ট করতে হবে, মানে কি হতে পারে পেশেন্ট হঠাৎ করে বিপি বেড়ে যাবে, পিএকলামসি ওখান থেকে একলামসি ডেভেলপ করে পেশেন্ট ওখানে শেষ। এই কারণে প্রেগন্যান্সিতে যখন আপনি বিপি করবেন আপনি তাকে প্রতি সপ্তাহে ফলো আপ রাখবেন, তার বাসার মধ্যে তার বিপি চেক করতে বলবেন, কারণ অনেক সময় আছে তার বিপিটা কন্ট্রোল, সাপোজ আপনি তাকে লেভেটা দিলেন, যেমন আপনি লেভেটা 200 মিলিগ্রাম 101 দিলেন, পেশেন্টে আপনার কাছে যখন আসছে তখন বিপি ছিল 155/95, ঠিক আছে। এখন আপনি লেভেলটা 200 মিলিগ্রাম 101 দিলেন, দেওয়ার পরে আপনি তাকে বললেন যে আপনি 1 সপ্তাহ পরে আসেন। এখন সে আপনার কাছে 1 সপ্তাহ পরে আসছে, এখন আসার পরে আপনি কিন্তু তাকে বললেন না যে আপনি বাসায় ব্লাড প্রেশার চেক করিয়েন, ওষুধগুলো খান না, প্রতিদিন আপনি সকাল দুপুর রাতে দৈনিক 2-3 বেলা করে প্রেশার চেক করেন, এটা আপনি বলে দিতে হবে যে আপনার মেশিন থাকবে অথবা ডিজিটাল মেশিন অথবা ওটা আপনি লিখে রাখবেন, হ্যাঁ। এখন আপনি এগুলো কিছু বললেন না, বলেন যে আপনি 1 সপ্তাহ পরে আসেন। এখন পেশেন্ট আপনার কাছে 1 সপ্তাহ পরে আসছে, আসার পরে আপনি প্রেশার চেক করলেন, প্রেশার পেলেন 145/85। এখন দেখেন ডায়াস্টোলিকটা তার কিন্তু 90 নিচে, সিস্টোলিকটা কিন্তু উপরে। এখন এই অবস্থা আপনি কি করলেন, আপনি তাকে সার্ডোফা দিলেন। আপনার দেওয়াটা এখানে একটা দিক দিয়ে এটা অযৌক্তিক হবে, আপনি গত 1 সপ্তাহে তার বিপি কন্ট্রোল ছিল কি ছিল না এই জিনিসটা আপনি দেখেন নাই। এখন ডাক্তারের চেম্বারে আসলে পেশেন্টের একটু বিপি 10 মিনিট মানে 10 মিনিটের মাত্রায় এমনি বেশি থাকে, যেটাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলে। তো সেজন্য আপনি পেশেন্টকে বলবেন যে আপনি বাসায় বিপিটা চেক করবেন। তো আপনি দেখলেন যে পেশেন্টের প্রতিদিন বাসার বিপিটা ছিল 135 বা 130 এরকম ছিল, আর আপনার চেম্বারে আসছে ছিল 145, হ্যাঁ, জাস্ট চেম্বারের মধ্যে আসার পরে, অথবা তার বাসার বিপিটা 120 125 এরকম মানে সবসময় কন্ট্রোলে ছিল, জাস্ট চেম্বারের মধ্যে একটু বেশি দেখছেন, তখন ওটাকে আপনি খুব একটা ইয়ে করবেন না, মানে মাথায় নেবেন না। তার বাসায় গত 1 সপ্তাহে যে মানে রিজনেবল যে বিপিটা ছিল ওটার উপর, কিন্তু বাসায় যদি দেখেন যে কয়েকটা এপিসোড 3-4টা এপিসোড 140 ছিল, অথবা ডিবিপিটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা দেখলেন ওটা 95 ছিল, মানে যে কোনো একটা 90 এর উপরে অথবা একটা 140 এর উপরে ছিল, তখন আপনি ডোজটা বাড়াবেন। কিন্তু আপনি তাকে বলবেন যে বাসায় আপনি প্রেশারটা চেক করবেন। কারণ পেশেন্ট যখন জার্নি করে আপনার কাছে আসে, ডাক্তারের কাছে আসে, তখন তারা একটু নার্ভাস থাকে, তখন তাদের সিম্পেথেটিক ওভার স্টিমুলেশন হয়, আর সিম্পেথেটিক নার্ভ স্টিমুলেশন হয়ে তাদের কি করে হার্ট রেটটাকে কিছুটা বাড়ায় ট্রানজিয়েন্ট কিছু সময়ের জন্য, তখন তার প্রেশারটা একটু বেশি থাকে। ওভারঅল আপনি বাসায় বিপি চেক করার পরে যদি আপনি ডায়েট অ্যাডজাস্ট করতে চান তাহলে 1 সপ্তাহ পর পর ডায়েট ডোজ বাড়াবেন। এরপর ডায়াবেটিসের ক্ষেত্রে সেম, মানে জেস্টেশনাল হাইপারটেনশন, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস, এই দুইটা বিষয়তে 1 সপ্তাহ পর করে ডায়েট ডোজ বাড়াবেন। যেমন মেটফর্মিন যদি 1 সপ্তাহ, জি, প্রেগন্যান্সির সাথে যাদের অ্যাজমা থাকে লেভেল কি দেওয়া যায় ওই ক্ষেত্রে? প্রেগন্যান্সিতে যদি অ্যাজমা থাকে তাদের লেভেটারল যেটা আছে এটা কম্বাইন্ড আলফা এন্ড বিটা ব্লকার আর কি, হ্যাঁ। এটা শুধুমাত্র যে ইয়েগুলো আছে প্রোফানল যেরকম শুধুমাত্র বিটা ব্লকার করব না, লেভেটারলের মধ্যে প্রোফানল যে ধরনের প্রতিটা করে লেভেটারলের ওটা নাই, আপনি লেভেটারল দিয়ে শুরু করবেন, যদি দেখেন যে তার প্রবলেম করতেছে তখন আপনি লেভেটারল সুইচ করে ফেলবেন, তখন আপনি চলে যাবেন সার্ডোফা নিফেডিফিনের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, প্রায় 12টা বেজে যাচ্ছে, আমরা কি এখন কন্টিনিউ করবো নাকি পরে কালকে ক্লাস নেব? পরে ভাইয়া ভাই কালকে নিয়ে টাইমের ব্যাপারে একটু টাইম তো আসতে হচ্ছে, আমাদের পুরো লার্নিং সেশন হচ্ছে, এরপরে অনেক ভাইয়া বলছে তারা বিপরে আসে, আমারও তো তারা বিশেষ করে 10টা বেজে যায়, বোঝা মানে টাইমটা আসলে মেইনটেইন করা যাচ্ছে না আর কি। না, আমি চাচ্ছি 10টা পর যাতে ইয়া হয়, তারা দুটো আসলে 12টা পর্যন্ত এমন করে না, 10টা থেকে মানে 10টা পর। তাহলে আমরা আর কিছু কন্টিনিউ করব, 10টা পরে হলে ভালো হয়। আজকে তো 10টা 30 শুরু করছি, তাহলে কি আমরা 10টায় শুরু করব? জি ভাই 10টা থেকে শুরু করলে ভালো। হ্যাঁ মানে 10টা পরে হলেই হবে। আচ্ছা ঠিক আছে, 10 পরে। এখন আজকে কি আর কন্টিনিউ করব না আজকে এখানে শেষ দেব? আজকে শেষ করে দেন। শেষ দিয়ে দেন ভাইয়া। আমি যতটুকু বলছি এগুলো আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো আপনাদের জন্য অনেক মানে এগুলো সামারি, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা টপিক ইনশাআল্লাহ পাবেন। তো এখানে ভিতরে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এখন জিজ্ঞেস করবেন, অথবা মেসেঞ্জারে দিবেন, গ্রুপ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, অথবা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে দিবেন, জানাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের জিনিস করতে জি বলেন। ইন্ডিভিজুয়াল যতগুলো আলোচনা করা হয়েছে আসলে ট্রাইমেস্টার অনুযায়ী যদি বলা হতো তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার মানে যেগুলো সেভ বলছি ওগুলো অল টাইম স্টারে সেভ, শুধু দুইটা ইন্টিগ্রেটিভ মেট্রো যেটা আছে ওটা আমরা ফার্স্ট টাইমেস্টারে অ্যাভয়েড করব, আর মাইক্রোফিলামেন্ট ওটা থার্ড টাইমেস্টারে অ্যাভয়েড করব। তাহলে এখন ধরুন একটা পেশেন্ট আসলো ইউটিআই নিয়ে, এখন ইউটিআই নিয়ে আসলে আমাদের ফার্স্ট টাইমেস্টারে তাকে আমরা নিউক্লিয়াস দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। সেকেন্ড টাইমেস্টারে আমরা তাকে দিয়ে দিলাম এমপিরিক্যাল ট্রিটমেন্ট, ফার্স্ট টাইম মাইক্রোফিলামেন্ট দিলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন থার্ড টাইমেস্টারে যাবে তখন যদি হয় তখন আমরা তাকে সেফিউরেক্সিনটা দেব, হ্যাঁ, সেফিউরেক্সিন মানে সেফালোস্পোরিন থেকে আমরা তাকে একটা ডাক দেব। আর বাকি যেগুলো অন্যান্য যে সেফ ডাকগুলো আছে এগুলো সব টাইমেস্টারে সেফ। ভাইয়া যে ড্রাগগুলো আমরা প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড বলছি, এগুলো কি মানে মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবে মানে তখন কি কন্ট্রাইন্ডিকেটেড থাকবে নাকি তখন দিতে পারবো নাকি? ব্রেস্ট ফিডিং এর মধ্যে সবগুলো কন্টেন্ট ইন্ডিকেটেড না, ব্রেস্ট ফিডিং এর মধ্যে কিছু আছে ওগুলো মানে তখন তার বাচ্চা বলে ক্ষতি করবে না। তো ব্রেস্ট ফিডিং এর মধ্যে সবগুলো কন্টেন্ট ইন্ডিকেটেড না, ব্রেস্ট ফিডিং এর মধ্যে যেমন কয়েকটা আছে, যেমন সিপ্রোফ্লক্সাসিন আছে ওটা দেওয়া যাবে না আর কি, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে। আর ব্রেস্ট ফিডিং এর মধ্যে যেগুলো আছে কন্টেন্ট ইন্ডিকেটেড ওটা আমরা আলাদা একটা সাইড দিয়ে দেব, যেগুলো আপনি ব্রেস্ট ফিডিং আপনারা ইয়ে করতে পারবেন না। ম্যাক্সিমামে দেওয়া যাবে, আমরা এখানে যতগুলো আলোচনা করছি তার মধ্যে ম্যাক্সিমামে ব্রেস্ট ফিডিং দেওয়া যাবে।
তাহলে আমরা এখানে শেষ করছি মাইগ্রেন পোস্ট মাইগ্রেন প্রেগন্যান্সি, এটা আমরা আগামীকাল এখান থেকে আলোচনা করবো, মানে বাকি যে টপিকগুলো আছে ইনশাআল্লাহ। এরপরে আমরা এগুলো পরে আমরা পিপিটি স্টার্স, এরপরে স্টেপ বাই স্টেপ আমরা সামনে যাবো। আচ্ছা ভাইয়া একটা কথা, এই যে নেজাল ডিকনজেস্টেড, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা প্রথম ক্লাসে কিছু টপিকস আলোচনা করেছিলাম, যে প্রেগন্যান্সিতে কিভাবে পেইন ম্যানেজমেন্ট করবে, কিভাবে হাইপারটেনশন ম্যানেজমেন্ট করবেন, এই টপিকস গুলো আমরা আলোচনা করছি। তো ওখানে কয়েকটা প্রেগন্যান্সি ক্যাটাগরি, সবগুলো ড্রাগের আমরা বলছি যে 5টা ক্যাটাগরিতে রাখা হয়: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, এক্স ক্যাটাগরি। কোন ড্রাগ গুলো এই ক্যাটাগরি? যে ড্রাগ গুলো মানে হিউম্যান ট্রায়াল দেওয়া হয়েছে, মানে ড্রাগ গুলো বানানোর পরে এগুলোতে মানুষের মধ্যে অ্যাপ্লাই করে দেখা হয়েছে, কোনো রিস্ক নাই, কোনো সমস্যা করে না, ওইগুলো এই ক্যাটাগরি বা এক্সিলেন্ট। এগুলো আপনি ডিমস এর মধ্যে কোনো ড্রাগ দেখে যদি সেটা এই ক্যাটাগরি দেন, এটা আপনি দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর একটা ড্রাগ আমরা বললাম যে বি ক্যাটাগরি, বি ক্যাটাগরিতেও দেখা গেছে মানে হিউম্যান স্টাডিতে এটাতে কোনো সমস্যা দেখা যায় নাই, হ্যাঁ, এনিমেল স্টাডিতে কোনো সমস্যা দেখা যায় নাই। আর হিউম্যান স্টাডি করা হয়েছে বাট লার্জ অ্যামাউন্ট অফ করা হয় নাই, তো ওইগুলো সেফলি দেওয়া যায়, ওটা বি ক্যাটাগরি। তাহলে প্রেগন্যান্সি ক্যাটাগরি যেটা এ, যেটা বি, এগুলো আপনি মানে কোন একটা ড্রাগস যেটা আপনি জানেন যে এগুলো সেফ ড্রাগ, সেটা তো অবশ্যই দিবেন। যেটা জানেন না সেটা ডিমস থেকে একটু খুঁজে দেখবেন যে এটা এ ক্যাটাগরি নাকি বি ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির ড্রাগ খুবই কম, ভিটামিনস গুলো এই ক্যাটাগরিতে থাকে। আর বি ক্যাটাগরির ড্রাগ ম্যাক্সিমামে বি ক্যাটাগরির ড্রাগ, ওইগুলো আপনি সেফলি দিতে পারবেন। আর সি ক্যাটাগরির ড্রাগ ওখানে প্রিকশন, হ্যাঁ, সি দ্বারা প্রিকশন মনে রাখেন, ওইগুলোতে যদি এ বির মধ্যে কোনো ড্রাগ না থাকে তখন সি ক্যাটাগরির ড্রাগ দিতে পারবেন। আর ডি ক্যাটাগরি ওগুলো দেখা গেছে মানে হিউম্যান স্টাডি, এনিমেল স্টাডি, মানে এনিমেল স্টাডি তো দেখা গেছে এগুলো বাচ্চার উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তো এই কারণে ডি ক্যাটাগরি, ডি ফর ডেঞ্জার, যেগুলো ডি ক্যাটাগরি ড্রাগ এগুলো কোনোভাবেই দেওয়া যাবে না। আর এক্স ক্যাটাগরি কোনোভাবেই দেওয়া যাবে না, হ্যাঁ, এক্স ক্যাটাগরি ড্রাগ কখনোই দেওয়া যাবে না, ওটার মানে রিস্ক বেনিফিট রেশিও হিসাব করেও দেওয়া যাবে না। তাহলে খুব সেফলি ড্রাগ আমরা বলছি দুইটা, এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি। এ আর বি ক্যাটাগরি যদি পাওয়া না যায়, পেশেন্টের দরকার, হ্যাঁ, যেমন একটা পেশেন্টের মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া হলো, হ্যাঁ, পেশেন্টের নিউমোনিয়ার সাথে বডিতে র্যাশ উঠে গেছে, এরপরে হচ্ছে আরবিসি হেমোলাইসিস হচ্ছে, এরকম ফিচার্স। অথবা পেশেন্টের ইউটিআই হয়েছে, যেমন সেটা ক্লামাইডিয়াল ইউরেথ্রাইটিস, হ্যাঁ, কালচার করছেন, কালচার নেগেটিভ কিন্তু তার পাস যাচ্ছে, ওই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আপনার এটিপিক্যাল কাভারেজ দিতে হবে। সেটা অ্যামোক্সিসিলিন বা নাইট্রোপিউরান্টেন ওইগুলোতে কাজ হবে না, সেই ক্ষেত্রে পেশেন্টের এজিথ্রোমাইসিন লাগবে। তো এজিথ্রোমাইসিন গুলো ম্যাক্রোলিডসটা যদিও ক্যাটাগরি সি, মানে সি ক্যাটাগরিতে, কিন্তু এটা মাঝে মধ্যে দিতে হবে। তো এই 5টা ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। এরপরে আমরা প্রেগন্যান্সিতে কোন কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, কেন দেওয়া যাবে, এটা কথা বলেছিলাম। সেফ অ্যান্টিবায়োটিক্স নিয়ে কথা বলেছি। এরপরে প্রেগন্যান্সিতে কোন অ্যান্টিবায়োটিক্স গুলো দেওয়া যাবে না সেই আলোচনা হয়েছে। নাজাল কনজেশন ইন প্রেগন্যান্সি, যে প্রেগন্যান্সিতে আমরা কি কি দিতে পারবো। একটা পেশেন্টের নাক বন্ধ হয়ে আছে, প্রেগনেন্ট ওমেন, আমরা তাদেরকে কি দেব নাক বন্ধর জন্য? তো সেখানে নাক বন্ধ থাকলে আমরা বলছি যে নটসল অথবা যে স্টেরয়েড যে স্প্রে গুলো আছে এগুলো দেওয়া হবে। ওই যে অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, এগুলো দেওয়া যাবে না। এরপরে ইএনটি ইনফেকশনের মধ্যে আমরা বলেছি সিপ্রো, লিভো, মক্সি, অ্যাজিথ্রো, ক্ল্যারিথ্রো, এই অ্যান্টিবায়োটিক গুলো অ্যাভয়েড করা হবে। মানে কারো অটাইটিস মিডিয়া অথবা সাইনোসাইটিস অথবা থ্রোট ইনফেকশন, টনসিলাইটিস, এই ধরনের পেশেন্ট প্রেগনেন্ট অবস্থায় আসলে বলেছি শুধু দুইটা মাত্র অ্যান্টিবায়োটিক, একটা হচ্ছে অ্যামোক্সিসিলিন আর একটা হচ্ছে সেফালোস্পোরিন। সেফালোস্পোরিনের মধ্যে আপনার ফার্স্ট জেনারেশনের মধ্যে সেফাডক্সিল আছে, সেকেন্ড জেনারেশনের মধ্যে সেফিউরেক্সিম আছে। এই দুইটা অ্যান্টিবায়োটিকের বাইরে আপনার দেওয়া দরকার নাই। ইএনটি ইনফেকশন, এয়ার, নোজ, থ্রোট, গলা গলা ব্যথা বা যে কোনো জিনিস, এখানে আপনার ড্রাগ অফ চয়েস থাকবে মোক্সাক্লাভ অথবা সেফিউরোক্সিম, এগুলোর বাইরে দেওয়া যাবে না। এরপরে আমরা এজিথ্রোমাইসিন প্রেগন্যান্সিতে কখন দেওয়া যাবে, রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে, যে এজিথ্রোমাইসিন ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই। তো সেটা আমরা বলেছিলাম, যেমন এটিপিক্যাল কাভারেজ, কারো রিকেটশিয়া হলো প্রেগন্যান্সিতে, তার রিকেটশিয়ার ইনফেকশন পাওয়া গেল,
এখন এই রিকেটশিয়া কাভারেজের জন্য অ্যান্টিবায়োটিক্স, রিকেটশিয়া কিন্তু সেফটি একজনের সারে না। তো এটার জন্য 3 ধরনের অ্যান্টিবায়োটিক্স আছে। একটা হচ্ছে ফ্লুরোকুইনোলন। ফ্লুরোকুইনোলনের মধ্যে কি থাকে? সিপ্রো, লিভো, মোক্সাফ্লোক্সাসিন। এরপরে থাকে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিনের মধ্যে থাকে ডক্সিসাইক্লিন আর টেট্রাসাইক্লিন গ্রুপ অ্যান্টিবায়োটিক্স। এরপরে থাকে ম্যাক্রোলিডস। তো ম্যাক্রোলিডস এর মধ্যে থাকে ক্ল্যারিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন। তো টেট্রাসাইক্লিন তো প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি দেওয়া যাবে না। ফ্লুরোকুইনোলন কন্ট্রাইন্ডিকেটেড, এটা টেন্ডিনোপ্যাথি ডেভেলপ করবে ফিটাল, এটা দেওয়া যাবে না। তাহলে আমরা দিতে পারবো কি? আমরা দিতে পারবো সেখানে এজিথ্রোমাইসিনটা আমরা দিতে পারবো। এজিথ্রোমাইসিনের বাইরে আর কোনোটা দেওয়া যাবে না। এটা আমরা একটু সহজে আলোচনা করছি এর আগের ক্লাসে। এরপরে পেইন মেডিসিনের ব্যাপারে আমরা কথা বলেছিলাম যে পেইন মেডিসিন, আমরা প্রেগন্যান্সিতে পেইন মেডিসিন আমরা কি দেব? তো বলেছিলাম এনএসআইডি টোটালি কন্ট্রাইন্ডিকেটেড, মানে 32 সপ্তাহের পরে। 32 সপ্তাহের আগেও আমরা এনএসআইডি দেব না, এটা ক্যাটাগরি সি। আমরা প্যারাসিটামলের অ্যানালজেসিক ডোজ দ্বারা আমরা মেনটেন করব। তো আমরা যদি অ্যানালজেসিক ডোজ দ্বারা মেনটেন করি, আমরা এখন তাহলে আমরা সেখানে প্রথমে পেশেন্টকে আমরা প্যারাসিটামলের অ্যানালজেসিক ডোজ দ্বারা আমরা মেনটেন করব। যদি অ্যানালজেসিক ডোজে সেরে যায় তাহলে আমাদের এনএসআইডি দরকার নাই। যদি অ্যানালজেসিক ডোজে যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা এনএসআইডি তে যাব, কিন্তু 32 সপ্তাহ পরে আমরা কখনোই এনএসআইডি দেব না। এরপরে অ্যান্টিহিস্টামিনের মধ্যে কোনটা কোনটা সেফ আছে সেটা বলেছিলাম, যে লোরাটাডিন, সেটেরিজিন, আরো দুইটা আছে লিভোসেটেরিজিন, আর আরেকটা আছে ক্লোরফেনিরামিন। এই 4টা অ্যান্টিহিস্টামিন প্রেগন্যান্সিতে সেফ বলেছি। গত ক্লাসে এগুলো আলোচনা করেছি। ব্লাড প্রেশারের ম্যানেজমেন্ট আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসের টপিকসটা শুরু হবে এখান থেকে, যে অ্যাপ্রোচ টু মাইগ্রেন ইন প্রেগন্যান্সি, যে প্রেগন্যান্সিতে মাইগ্রেন